আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের লাইভ সেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিগত সালে নিবন্ধনে আসা যে প্রশ্নগুলো যেগুলো কনফিউশন সৃষ্টি করে, এই কনফিউশন সৃষ্টিকারী প্রশ্নগুলো কিন্তু আমি আজকে সমাধান করে দেবো আপনাদেরকে। সুতরাং ক্লাসটা সবাই এনজয় করবেন এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। এটা তো বুঝতেই পারতেছেন যে এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এরকম ধারাবাহিকভাবে আমাদের প্রতিদিন এই সন্ধ্যা 7টায় ক্লাসটা চলতে থাকবে। তা যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তারাও ক্লাসটা করবেন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা প্রশ্নের মাধ্যমে আরও 3 থেকে 4টা প্রশ্ন শেখা হয়ে যায় এবং এগুলো বারবার দেখবেন আপনি সামনে যে চাকরি পরীক্ষাগুলো দিবেন এগুলো সব কমন পড়বে। নিবন্ধন পরীক্ষায় তো ভালো একটা নম্বর তুলতে হবে আমাদের বাংলা অংশে এবং সাবজেক্টিভে। সেখানে যদি আমরা 20-এর ভিতরে বা মানে 15 নম্বরে যদি আমি বাংলা রাখতে পারি, খারাপ কোথায়? 15 নম্বর থাকা ভালো না? অবশ্যই ভালো। এখন এই যে বাংলাটা যারা বাংলা সাবজেক্ট আছে তারা তো অবশ্যই ভালো করবেন। এছাড়া মনে করেন স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা আসছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হবে। তো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা যদি ভালো করতে হয় তাহলে কিন্তু এগুলো পড়াশোনা করতে হবে। এছাড়া আমরা বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর যে চাকরি পরীক্ষাগুলো দেই, দেখবেন 98% প্রশ্ন রিপিট করে। 98% প্রশ্নকে রিপিট করে। এই জন্য আমাদের জব সলিউশন আমরা বারবার বলি যে জব সলিউশন পড়েন, কারণ এগুলো থেকে 98% প্রশ্ন কমন এসে যায়। তাহলে দেখি আপনারা কেমন আছেন, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। দুর্দান্ত ক্লাস হবে, দুর্দান্ত ক্লাস হবে। সবাই কমেন্টে একটু জানিয়ে দেন কারা কোথায় আছেন, ঠিক আছে? একটু জানিয়ে দেন। পড়াশোনা বেশি করতে হবে। আপনি যদি অন্যের চেয়ে যদি একটা নম্বরও যদি বেশি পান তাহলে আপনি এগিয়ে থাকবেন। এই জন্য মনে রাখবেন যে প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে ভালো করতে হবে। নিবন্ধন পরীক্ষা ভালো করা মানে আপনার চাকরি একটা নিশ্চিত করা। যেহেতু কোনো লিখিত পরীক্ষা নেই, আর যেহেতু লিখিত পরীক্ষা নেই, সুতরাং প্রিলি পরীক্ষায় ভালো একটা নম্বর তুলতে হলে আপনি প্রত্যেকটা সাবজেক্ট বাংলায় সেখানে ভালো করতে হবে, ইংরেজিতে ভালো করতে হবে, ম্যাথে ভালো করতে হবে, জিকেতে ভালো করতে হবে, পাশাপাশি নিজ সাবজেক্টে সেখানে অবশ্যই ভালো করতে হবে। 200 নম্বর এমসিকিউ পরীক্ষায় আপনি ধরেই নেন আপনার সাবজেক্ট ওয়াইজ 140, 150, 160 যদি আপনি রাখতে পারেন, যত উপরের দিকে রাখতে পারবেন তত আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আর যতই নিচের দিকে নামতে থাকবেন ততই আপনার ডাউন হওয়ার অর্থাৎ চাকরিটা না হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি। ওকে, তো দেখি আপনারা কেমন আছেন, সবাইকে কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশনটা যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। দ্রুত 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 একটু জানিয়ে দেন কেমন আছেন আপনারা, আর কে কোন জায়গা থেকে লাইভ সেশনটা যুক্ত হয়েছেন সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চোখে পড়লে আপনার নাম অবশ্যই আমি বলে দিব, ঠিক আছে? দেখি আমাদের রেজওয়ান আলী, তিনি নিয়মিত আমাদের একজন স্টুডেন্ট, দর্শক বলা যায়, এবং ইউসুফ হাসান তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জান্নাতুল ফেরদৌস তিনি আমাদের নিয়মিত একজন লোক। নীল আকাশ তিনি আছেন। এবং আজকে ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কোনো গিফট আছে কিনা অবশ্যই পাবেন। এই যে ক্যারিয়ার প্লাস বাংলা বই, অর্থাৎ এই বইটা কিনলে আমার এই নাসির স্যারকে ফ্রি পাবা। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের সাথে একটা ভিডিও ক্লাস দেওয়া আছে। এই ক্যারিয়ার প্লাস আপডেট বইটা একদম ফ্রি পেয়ে যাবা। সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু ক্যারিয়ার প্লাস বাংলা বইটা আজকে ক্লাসে কিন্তু পাবেন। তো এই দেখুন 400 টাকা দামের বইটা যদি আজকে লুফে নিতে চান তাহলে অবশ্যই লাগবে। আর এই বইটা সবচেয়ে বাজারে এখন আপডেট বই, 2026 সালে বোর্ড বই, 2026 সালে সকল চাকরি পরীক্ষার প্রশ্ন কিন্তু অ্যাড করা আছে এই বইটায়। এক কথা এইটা আপনি সকল চাকরি পরীক্ষার জন্য, বিসিএস, নবম দশম শ্রেণী, উচ্চ মাধ্যমিক সকলের জন্য এই ক্যারিয়ার প্লাস বাংলা বইটা রচিত। এবং এই প্রত্যেকটা টপিকে, এই বইয়ের মধ্যে প্রত্যেকটা টপিকে কিন্তু আমার ভিডিও ক্লাস দেওয়া আছে। তার মানে বইয়ের সাথে নাসির স্যার একদম ফ্রি। তা দেখি সেই ক্যারিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু নীলক্ষেত মামুন বুকসে পাওয়া যাচ্ছে। এই বইটা আজকে কে লুফে নিতে পারেন তার নামটা আমরা ক্লাস শেষে কিন্তু আপনাদেরকে আমরা ঘোষণা করে দিব যে এইটা কে পাচ্ছে না। আমার হানজেলা তিনি আছেন। সাউন্ড এত কম, সাউন্ড কম, এই সাউন্ডটা বাড়িয়ে দাও, দেখো তো সাউন্ড কম কিনা, সাউন্ডটা বাড়িয়ে দাও। মৃত্তিকা যেহেতু বলছে সাউন্ড কম হতেও পারে, কথা শুনতে পাচ্ছি না, সাউন্ড ক্লিয়ার কিনা দেখো তো সাউন্ড। হ্যাঁ হ্যাঁ, দ্রুত দ্রুত। আমাদের শামীম রেজা তিনি অলরেডি অনেকজনকে কিন্তু তিনি মেনশন করে দিয়েছেন। তা এরকম শামীম রেজার মতো যদি আপনারা মেনশন করতে পারেন তাহলে কিন্তু বইটা পাওয়ার সম্ভাবনা আছে সবচেয়ে বেশি। ইউসুফ হাসান তিনি আমাদের ভোলা থেকে আছেন। শিলা রানা তিনি কথা শুনতে পাচ্ছেন না। নারায়ণগঞ্জ থেকে রেজওয়ান আলী আছেন। খাদিজা হাসান, ডেথ নো টাইম। দ্রুত দ্রুত আরো কারা কারা আছেন দেখি। আমাদের নাম অয়ন আছেন, আমাদের প্রীতি দেবনাথ আছেন আমাদের সাথে, আরো অনেকে যারা যুক্ত হয়েছেন আমি নামগুলো বলে দিচ্ছি আপনাদের সাথে। দ্রুত সাউন্ড ঠিক আছে দেখো তো, সাউন্ড এবার কি লেখে স্যার? এখন ঠিক আছে সাউন্ড স্যার, ওকে। রেজাল্ট যেহেতু বলে দিয়েছে, মানিক মন্ডল তিনি আমাদের বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দ্রুত 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 দ্রুত, হ্যাঁ দ্রুত লিখতেন, দ্রুত দ্রুত দ্রুত, ওকে। তাছাড়া ক্লাসটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস হবে। দেখেন এই প্রশ্নগুলোর আলোকেই কিন্তু আপনার প্রশ্ন হবে। সুতরাং এখানে যদি আমি নিবন্ধনের বিগত সাল প্রশ্নগুলো আমি সলভ করি, এই প্রশ্নগুলো দেখবেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগও ধরবে, স্বাস্থ্য সহকারীদের ধরবে, যে কোনো 10 থেকে 20 মিনিটের চাকরি পরীক্ষা কিন্তু ধরবে। তাই একটা প্রশ্নের মাধ্যমে আরো 10টা প্রশ্ন যাতে আমরা শিখতে পারি। তা প্রথম প্রশ্নটা, মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? আমরা যত দ্রুত শিখবো তত দ্রুতই আমাদের লাভ হবে। দ্রুত বলেন
স্যার গাইবান্ধা থেকে আছি আমি, গুড, সাউন্ড কম না, ফেরদৌসি দ্রুত, মোহর শেখ, ঠিক আছে স্যার দ্রুত। ক্লাসটা একটু শেয়ার করে দেন, আমি নিজেও একটু শেয়ার করে দিই, আপনারা সবাই একটু ক্লাসটা টাইম লাইনে শেয়ার করে রাখেন, তাহলে কি হবে, অনেক উপকার হবে। কারণ এই ক্লাসটা কিন্তু খুবই দুর্দান্ত একটা ক্লাস হবে, দুর্দান্ত ক্লাস হবে, তাই তো? আর আপনারা কেমন আছেন, সবাই ভালো আছেন তো? এক কথায় হলো পড়াশোনা করতে হবে। প্রতি ঈদের আগেও কিন্তু আপনার অনেকগুলো চাকরি পরীক্ষা আছে, প্রতি শুক্র শনিবার চাকরি পরীক্ষা হয় ঢাকা শহরে। অনেকেই শুধু টাকা পয়সা খরচ করে ঢাকা শহরে আসেন আর যান, পরীক্ষা টিকেন না। মন খারাপ করার কিছুই নেই, মনে রাখবেন যে আপনার ঘাটতি আছে, আপনার কোনটা ল্যাকিংস সেটা আপনি পূরণ করে ফেলেন, আপনার ল্যাকিংস গুলো পূরণ করে ফেলেন। আপনি যত শিখবেন ততই আপনার লাগবে। পড়াশোনা কোনো করবেন না, শুধু রিলস দেখেন না, ঠিক আছে? আপনি পড়াশোনা করতে বসছেন, এখন এমন একটা মুডে আছেন যে আপনি আজকে ম্যাথ করে ফাটাই ফেলাবেন, ইংরেজি পড়ে ফাটিয়ে ফেলবেন, এত রোমান্টিক মুডে আপনি করছেন, তখন দেখবেন আপনার কোনো প্রিয় বন্ধু টুস করে একটা রোমান্টিক রিলস পাঠাইছে। ওই যে রিলস দেখা শুরু করছেন, আপনি যে কোন জগতে হারিয়ে গেছেন তারপর আপনার কোনো হিসাব থাকবে না। এরপর আবার তো আছে বাবু, সোনা, ময়না, পাখি, টিয়া, এরা তো আছে। এরা তো মনে করেন আপনাকে যদি মেসেজ দাও, বাবু কি করো, বাবু খাইছো, এই ধরনের কমেন্ট যদি করে, তাহলে তো ওই দিন পড়াশোনা বাকিটাও শেষ। এই জন্য বলবো পড়াশোনার ভিতরেই থাকতে হবে। ঈদ হোক আর কোরবানি হোক, যাই হোক, যেখানে যান আপনার পড়াশোনা আপনাকে করতেই হবে। আপনি যদি এই কোরবানিতে যদি আপনার যদি 5 দিন যদি পড়াশোনা হ্যাম্পার হয়, তাহলে দেখবেন আপনি সব ভুলে যাবেন। ঈদের পড়া এসে দেখবেন আপনি কি যেন পড়ছিলেন, বাংলা, ইংলিশ, ম্যাথ সব ভুলে গেছেন। এই জন্য পড়াশোনা টেবিলে থাকতে হবে। গাড়িতে থাকেন, লঞ্চে থাকেন, ট্রেনে থাকেন, যেখানে থাকেন, যে গরুর হাটে থাকলে পড়াশোনা করতে হইব। আবার গরুর লাথি খেয়ে না, গরুর হাটে বসে পড়াশোনা করতে যায়, আবার গরুর আবার লাথি খেয়ে না পাশায়, তাহলে কিন্তু আবার বিপদ ঘটতে পারে। তো এই জন্য বললাম যে পড়াশোনা টেবিলেই থাকতে হবে। যে কোন জায়গায় আপনার গোল হবে, ভাগ্য আপনার কোথায় খোলা আছে আপনি নিজেও জানেন না। তা মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়, উত্তরটা ঝটপট করতে হবে আমাদের। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়, দ্রুত বলেন, দ্রুত বলতে হবে। মানুষের ভাষা, এখানে বলছে মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়। এটা 14তম নিবন্ধন শিক্ষক নিবন্ধন পরীক্ষা 17তে আসছে এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 16তে আসছে। তাই মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়, এটা কি ইঙ্গিতের সাহায্যে? আমরা কিন্তু আকার ইঙ্গিতের মাধ্যমে আমরা কিন্তু মানুষকে আকর্ষণ করার চেষ্টা করি, সেটাও কিন্তু এক প্রকার ভাষাই বলা যায়। আসলে সেটাকে বলা হয় সাইন ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা কিন্তু অনেকে দূরের থেকে বলি, এদিকে হাত নাড়িয়ে কিন্তু বলি যে মানে কাছে আসতে বলি। আবার যদি এভাবে বলি তাহলে আমরা দূরে সরে যেতে বলি, যেটাকে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ব্যবহার করি। তার মানে এটাও কিন্তু একটা ভাষা। এরপর দেখে ঠোঁটের সাহায্যে আমাদের চমৎকার সৃষ্টিকর্তা দুটি ঠোঁট এই যে দেখো উপহার দিয়েছে, এবং এই ঠোঁটের সাহায্যে কিন্তু আমরা কথাগুলো বলে থাকি। তাহলে এটাও কিন্তু ভাষার সাথে রিলেটেড। উত্তর কিন্তু এটাও হতে পারে, এটাও হতে পারে। এরপর দেখে কণ্ঠের সাহায্যে, এখান থেকে সৃষ্টিকর্তা আমাদের একটা কণ্ঠ দিয়েছে, যে কণ্ঠ দিয়ে আমি পটপট পটপট করতেছি বা আমরা একে অন্যের সাথে ভাব বিনিময় করতেছি, সুতরাং উত্তর এটাও হতে পারে। পরেরটা আসছে বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র যখনই বললাম তখন বিশাল একটা যন্ত্রের কথাই কিন্তু বলা হলো, যেখানে বাকযন্ত্রের ভিতরে এই বাকিগুলো সবই কিন্তু পড়ে গেল। এখন এই জন্য উত্তরটা কিন্তু এখানে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হলো বাকযন্ত্রের সাহায্যে। কারণ বাকযন্ত্রের ভিতরে আপনার থাকে দাঁত থাকে, আমাদের কথা বলতে গেলে দাঁত লাগবে, কণ্ঠ লাগবে, গণনালী লাগবে, জিহ্বা লাগবে, অধিজিহ্বা লাগবে, মুখ লাগবে, ঠোঁট লাগবে, নাক লাগবে। টোটালটাই হলো বাকযন্ত্র। অর্থাৎ কথা বলার জন্য আপনার যে পার্টস গুলো, যা মেশিন গুলো দরকার, ওই টোটাল মেশিন বা যন্ত্রগুলো মিলিত নামই হলো বাকযন্ত্র। সুতরাং উত্তরটা হবে বাকযন্ত্র। কার কার হইলো, কার কার হলো, কার কার হলো বলো, কার কার হলো এটা? ওকে, তো আমরা বুঝতে পেরেছি তো। ওকে, আচ্ছা পরের প্রশ্নটা যদি আমরা চলে যাই, পরের প্রশ্নটা যদি দেখি, এই যে দেখো আমি এতক্ষণ যেটা বললাম এই জিনিসটা কিন্তু আবার চলে আসলো, বাকযন্ত্রের অংশ নয়। এই ধরনের প্রশ্ন বিগত সালে দুইটা বিশেষ পরীক্ষাও কিন্তু আমাদের এসেছে, এবং প্রাইমারি পরীক্ষা এসেছে এবং রেলওয়ে পরীক্ষাও কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে। তার মানে আপনার মনে রাখতে হবে যে বাকযন্ত্র নামে একটা নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই 2026 সালে বাকযন্ত্র নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা আপনাকে ভালো করে পড়তে হবে। অর্থাৎ এইখানে একটা নিবন্ধন পরীক্ষার্থী নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয়, আবার দেখবেন পরবর্তী নিবন্ধন পরীক্ষার্থী আসবে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ, সেটা আপনাকে করতে হলে অবশ্যই বাকযন্ত্রকে সেটা আমাদের জানতে হবে। তা বাকযন্ত্রের অংশগুলা কি কি সহজভাবে মনে রাখেন। আমার এই একটা আছে মুখ, একটা কি আছে, মুখ আছে। তা মুখের ভিতরে যা আছে সবই তো বাকযন্ত্রের অংশ। ধ্বনি উৎপন্নের কেন্দ্রস্থল কোনটা? ফুসফুস। মানবদের ভিতরে একটা ফুসফুস আছে, এই ফুসফুসও কিন্তু বাকযন্ত্রের অংশ। ফুসফুস কি, এই দেখেন ফুসফুস, ফুসফুস এটাও কিন্তু আমাদের বাকযন্ত্রের একটা অংশ। তাহলে ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল বলা হয় কাকে? এই ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল বলা হয় ফুসফুস। আবার মুখের ছাদ বলা হয় কাকে? তালুকে, তালু। তা তালু এটাও কিন্তু একটা বাকযন্ত্রের অংশ। তা লিখে রাখেন, মুখের ছাদ বলা হয় তালুকে। ছাদ বোঝেন, এই যে ছাদ, বিল্ডিং বা ঘর নির্মাণের সময় উপরে ছাদ দেওয়া হয়,
দ্রুত লেখেন। তার মুখের ছাদ বলা হয় কাকে? তালুকে। ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল বলা হয় ফুসফুস। এই দুইটা প্রশ্ন আমি বলেছি নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই 2026 সালের এই দুইটা প্রশ্ন। তা কি প্রশ্ন? ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল কোথায়? ফুসফুস। মুখের ছাদ বলা হয় কাকে? তালুকে। মুখের ছাদ বলা হয় কাকে? তালুকে। এগুলো কিন্তু বাকযন্ত্রের অংশ, এগুলো কি বাকযন্ত্রের অংশ। এছাড়া ভিতরে যত আছে জিহ্বা, অধিজিহ্বা, আলজিহ্বা, তারপর আছে কি দাঁত, এগুলো কি দাঁত, মাড়ি, তারপর কি ঠোঁট, নাক, এগুলো কিন্তু সবই বাকযন্ত্রের অংশ। খেয়াল করেন মুখের উপরে কোনটা কোনটা বাকযন্ত্রের অংশ? মুখের উপরে আছে শুধু নাক আর আছে ঠোঁট। নাক ঠোঁট, নাক ঠোঁট, এই দুইটা নাক ঠোঁট, এই দুইটাই শুধু কি? এই দুইটাই কিন্তু বাকযন্ত্রের অংশ। এই গাল এটা বাকযন্ত্রের অংশ না, কান এটা বাকযন্ত্রের অংশ না, এই কপাল বাকযন্ত্রের অংশ না, অংশ চুল এগুলো কিন্তু বাকযন্ত্রের অংশ না। তাহলে এখানে বলা হলো বাকযন্ত্রের অংশ নয় কোনটা? দাঁত অবশ্যই বাকযন্ত্রের অংশ, তালু অবশ্যই বাকযন্ত্রের অংশ, কান কি বাকযন্ত্রের অংশ? আমি যে কথা বলতেছি এতে কান লাগতেছে? লাগতেছে না, সুতরাং উত্তরটা হবে কান। কি কথা ক্লিয়ার? ওকে, তাহলে নবম দশম শ্রেণীর বোর্ড বই 2026 সালের যে আপডেট বইয়ের যে তথ্য আমি এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি এই বাকযন্ত্র থেকে যদি আপনার কোনো চাকরি পরীক্ষা আসে আপনি কখনোই মিস করবেন না। পরের প্রশ্নটা আমরা চলে যাই 3 নম্বর প্রশ্ন, কোনটি মৌলিক স্বরধ্বনি? এই ধরনের প্রশ্ন পরীক্ষা আপনাকে জানতে হলে আপনাকে প্রথমেই জানতে হবে বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টি বা মৌলিক স্বরধ্বনি কয়টি। আমরা জানি বাংলা ভাষায় স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনি হলো 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। সেই 7টি কি কি? অ, আ, ই, উ, এ, ও আর একটি হলো এ। এই 7টিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি বা স্বরধ্বনি। এর ভিতরে আমাদের মূল স্বরধ্বনি কিন্তু 6টা। আমাদের মূল স্বরধ্বনি কয়টা পরীক্ষা আসতে পারে? বাংলা ভাষায় আমাদের মূল স্বরধ্বনি কয়টা? বাংলা ভাষায় আমাদের মূল স্বরধ্বনি কয়টা? উত্তর হবে 6টি। এই যে অ, আ, ই, উ, এ, ও, এই 6টিকে বলা হয় মূল স্বরধ্বনি। আবার বলতে পারে বাংলা ভাষার মূল স্বরধ্বনি 9 কয়টি? উত্তর হবে 1টি, সেটা হলো এ। এই এ ধ্বনিটি ইংরেজিতে লেখা হয় এভাবে। এই এ ধ্বনিটি বাংলা চালু করেন মোহাম্মদ আব্দুল হাই। তা বাংলা এ ধ্বনি চালু করেন কে? বাংলা এ ধ্বনি চালু করেন মোহাম্মদ আব্দুল হাই। দ্রুত লেখো। তা বাংলা এ ধ্বনি চালু করেন মোহাম্মদ আব্দুল হাই। বাংলা এ ধ্বনি চালু করেন কে? মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই। যত পড়বেন তত শিখবেন, তত আপনার চাকরির প্রস্তুতি ধারালো হবে। তা বাংলা এ ধ্বনি চালু করেন কে? মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই। তাহলে এবার বলো কোনটা? প্রশ্ন কি বলেছে যে কোনটি মৌলিক স্বরধ্বনি? কোনটি মৌলিক স্বরধ্বনি? তা আপনি তো মৌলিক স্বরধ্বনি আপনাকে শিখতে হবে, তারপর আপনি পারবেন। এগুলো বেসিক ক্লাস ছাড়া আপনার পড়া সম্ভব না। এখন দেখেন, এই যে দেখেন এখানে এ আছে, তা উত্তর সঠিক কোনটা? তো এ কি আমাদের স্বরধ্বনি? এ কি আমাদের স্বরধ্বনি না? অবশ্যই আমাদের মৌলিক স্বরধ্বনি। এ কি আমাদের মৌলিক স্বরধ্বনি। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে কোনটি মৌলিক স্বরধ্বনি আমরা পারলাম সবাই। পরেরটা দেখি। আচ্ছা, চমৎকার একটা ধ্বনি পরিবর্তনের চ্যাপ্টার থেকে আসছে। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? দুটো সমবর্ণের একটির পরিবর্তন। দেখো এই সংজ্ঞাটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এই টপিকটা আসছে ধ্বনি পরিবর্তন থেকে। দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? দ্রুত বলো। এটা কি সমীভবন হবে? এটা কি বিষমীভবন হবে? এটা কি অপিনিহিত হবে নাকি অসমীকরণ হবে? উত্তরটা কি হবে? আপনারা অলরেডি উত্তরটা দিয়ে ফেলেছেন দুই একজন মনে হয়। দ্রুত বলেন, দ্রুত বলেন। উত্তরটা বলতে হবে কিন্তু। বিশ্বাস, শামীম, রেজা, বিষমীভবন। উত্তরটা কিন্তু দ্রুত বলতে হবে। তার এই সংজ্ঞাটা কত মুখস্থ করে হলো যে দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে কি বলে? বিষমীভবন বলে। লিখে রাখেন, দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। সংজ্ঞাটা একদম মুখস্থ করে ফেলো, একদম মুখস্থ করে ফেলো। এখন পরীক্ষা আসতে পারে বিষমীভবন কি। যেমন দেখো আনানস, আনানস, এই একটা ন এই একটা না, দুটো সমান ধ্বনি, একটার পরিবর্তন করে দাও। আমরা আনানসকে কি বলি? আনারস। এই নটা চেঞ্জ হয়ে র হয়ে গেল, এটাকেই বলা হয় বিষমীভবন। দুটো সমান ধ্বনির। আর একটা উদাহরণ দেখো, আর মা রি, এখানে এই একটা র এই একটা র, দুটো র আছে। আরমারিকে আমরা কি বলি? আলমারি। সরেল আল ময়কার মা রসকেরি। তাহলে এই রটা চেঞ্জ হয়ে ল হয়ে গেল, এগুলোকে বলা হয় বিষমীভবন। কি হবে? বিষমীভবন। দুটো লেখেন। তা দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে কি বলে?
বিষমী ভবন বলে। দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে কি বলে? এই প্রশ্নটা আপনি দেখবেন, আপনি যত চাকরি পরীক্ষার হলে যাবেন দেখবেন এই প্রশ্নটা অধিকাংশ জব পরীক্ষা আসছে। সুতরাং এই প্রশ্নটা আপনি ভালো করে পড়বেন। দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন। দেখো এখানে আনানাস, এই একটা না এই একটা না, দুটো সমান ধ্বনির একটা পরিবর্তন হয়ে নটা পরিবর্তন র হয়ে গেল। আর মারি, এই রটা একটা না একটা না, দুটো সমান ধ্বনি একটা চেঞ্জ হয়ে ল হয়ে গেল, এটাকে বলা হয় বিষমী ভবন। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লাসটা যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু আপনারা আমাদের কোর্সগুলোতে কিন্তু ডিসকাউন্টে 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। ক্লাসটা যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু আমাদের এখানে গুগল ফর্ম দেয়া থাকবে এবং ওই গুগল ফর্ম পূরণ করলে কিন্তু 50% ডিসকাউন্টে কিন্তু কোরবানি অফারে কিন্তু ভর্তি হতে পারবেন। ক্লিয়ার সবাই? ওকে, পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, পরের প্রশ্নটা কি চলে আসতেছে, কোনটি, আমরা কিন্তু দ্রুত এগিয়ে যাবো, আজকে প্রচুর পরিমাণে প্রশ্ন আমরা সলভ করব, প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু আমরা আজকে সলভ করব। ওকে, কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এটা জানতে হলে আপনাকে ধ্বনি বিপর্যয় কি এটা জানতে হবে। ধ্বনি বিপর্যয় কি? ধ্বনি বিপর্যয় হলো শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। লেখেন, শব্দের মধ্যে দুটো ধ্বনি, শব্দের মধ্যে দুটো ধ্বনি কি করবে? পরস্পর জায়গা বদল করবে, জায়গা বদল করবে, বদল করবে। দ্রুত লেখো, শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। লেখেন, দ্রুত লেখো, শব্দের মধ্যে। ক্যারিয়ার প্লাস বাংলা বইটা যদি ফ্রিতে পেতে হয় তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে। তাহলে কি শেয়ার না করলে পাবেন না? দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। তাহলে শব্দের মধ্যে দুটো ধ্বনি যদি পরস্পর জায়গা বদল করে তাহলে সেটাকে আমরা বলবো ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। মনে করেন আপনি এই কোরবানিতে বাড়িতে যাবেন, যদি কারো উত্তরবঙ্গে যান তাদের গাড়ি ট্রেন ছাড়া কিন্তু যাওয়ার আর অন্য কোনো মাধ্যম নেই। সাধারণত বিমান আছে, আমরা বিমানে বা কতজনই বা যেতে পারি। আপনি যে গাড়িতে সিট কাটলেন তখন দেখলেন আপনার পাশে আরেকজন মানুষ বসলে, এখন আপনার যদি বমি বমি ভাব আসে, বিশেষ করে মেয়েদের গাড়িতে উঠলে বমি বমি ভাব আসে, তখন আপনারা কি করলেন? জায়গা চেঞ্জ করে বসে, প্লিজ ভাইয়া একটু আমাকে একটু জানালার পাশে দেন না। তা দেখবেন আপনাকে ধাক্কাইয়া ছেলেটারে কি করবে? পাশে নিয়ে আসবেন এবং মেয়েটা জানালার পাশে চলে যাবে। এই যে ইন্টারচেঞ্জ করা, এটা কি বলা হয় মূলত ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। এর না বর্ণ বিপর্যয়। ঠিক আছে? পরস্পর কি করবে? জায়গা বদল করবে। শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে, সেটাকে বলা হয় কি? এই যে দেখো, নকশা, নকশা। তো এটা দেখো, এই যে এই বসাইলাম, এবার তালা বসা মাঝখানে ঢুকাই দাও আর কটাকে শেষে নিয়ে যাও, হয়ে গেল নস্কা। তো এই যে শব্দের মধ্যে দুটো, এই যে তালা বসা ছিল শেষে, ক ছিল মাঝখানে, এখানে এসে ক শেষে চলে গেল, তালা বসা মাঝখানে ঢুকে পড়লো। এই যে শব্দের মধ্যে যদি দুটো ধ্বনি পরস্পর যে জায়গা বদল করলো, এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়, ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। ক্লিয়ার সবাই? এবার আপনারা দেখেন, ইজিলি পারবেন। তাহলে এখানে আপনার বলেন তো, কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? বরদাদা, বরদা, নাকি কিছু, কিচ্ছু, নাকি পিশাস, পিশাস, নাকি মুক্তা, মুক্তা? কোনটা হবে দেখি? দ্রুত দ্রুত দেখি, আমি আপনাদের কিন্তু আমি দেখবো কে পারেন, দেখি কে পারেন। যারা পারবেন তারা তো অনেক চাকরি হয়ে যাবে। স্যার কিছু পোলাও আছে বাসে বমি করে বসে। হ্যাঁ, সে মানুষ আছে, যে মানুষ বাসে, মেয়েরা সবচেয়ে, মেয়েরা কিন্তু বমি করে না, অ্যাক্টিং করে। ওরা বমি করে, জাস্ট অ্যাক্টিং। আপনি দেখবেন আমি যতবার গাড়ি তুলছি, আমার পাশে যদি কোনো সুন্দরী মাইয়া বসে তাহলে অল টাইম সে কইবে, ভাইয়া আমি একটু জানালার পাশে বসি। মানে সে বলে, আমি কেন? সে আবার জবাব দেয়, ভাইয়া আমি না গাড়িতে উঠলি আমার না কেমন বমি বমি আসে। মানে এটা জাস্ট অ্যাক্টিং, অর্থাৎ ও হলো জানালার পাশে বসবে, জাস্ট মেয়েদের একটা বাহানা বা অ্যাক্টিং। এবং এত সুন্দর করে বলবে, ভাইয়া প্লিজ একটু জানালার পাশে বসি, এত রোমান্টিক মোডে তোমার বলবে, তুমি পুরো ফিদা হইয়া ক্রাশ খেয়ে যাবা তার প্রতি, তুমি এমনি তাকে জানালার সিটটা ছেড়ে দিবা। বুঝছেন? তো এই মনে করবে যদি এই জানালার সিটটা ছেড়ে দাও, এই যে পরস্পর জায়গা বদল করবা, ওইগুলা সবই হবে ধ্বনি বিপর্যয়। মনে করবা ওখানে তোমার ওই মেয়েটা তোমার সাথে ধ্বনি বিপর্যয়ের চেষ্টা করতেছে বা বর্ণ বিপর্যয়ের চেষ্টা করতেছে, তখনই তোমার এই ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়ের কথা মনে পড়বে। তা দেখো এরকম, দেখো এরকম কিন্তু আছে, এই যে দেখো, এই যে আছে পিশাস। তা পিশাস, এই পরশিকের পি, শয়কার সাস, পিশাস। এই প্রথম এই যে পরশিকের পি, এ কোনো চেঞ্জ হবে না। এই চ মাঝখানে চলে আসবে আর তালা বসা শেষে চলে যাবে। তা এই যে পরস্পর জায়গা বদল করলো, এটা কি বলা হয়? ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। ক্লিয়ার সবাই? মনে থাকবে?
আর কখনো বলবা এই দুটো থেকে কিন্তু প্রচুর পরে। এই দেখো জান্নাতুল ফেরদৌস স্যার মাথা ঘুরে, তোমার কি বমি বমি ভাব আসে? শুধু মাথা ঘুরলে সমস্যা নেই, তোমার পজিটিভ সাইড। যদি তোমার মাথা ঘোরার সাথে বমি বমি ভাব আসে তাহলে কিন্তু তোমার অবশ্যই একটা টেস্ট করাতে হবে, টেস্ট করাতে হবে। জসিমউদ্দিন সেন বাগি, আর কে গেছে আনোয়ার হোসেন, আমাদের রাকিব আছেন আমাদের সাথে, মেহেদী হাসান আছেন আমাদের, জাকিয়া সুলতান আছেন আমাদের সাথে, রাকিব আছেন আমাদের সাথে, রুমান আক্তার আছেন, মেঘু মালিক আছেন, সেমা আক্তার আছেন আমাদের সাথে, ডেথ নোস নো টাইম, রেজওয়ান আলী, হানজালা হাফিজ, আব্দুল কুদ্দুস, তাসনিয়া আক্তার, দ্রুত 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 অনেকেই কমেন্ট করেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। উর্মিলা স্যার আপনি মেয়েদের মন পড়তে পারেন না? হ্যাঁ, মেয়েদের তো ঢং আমরা এমনি বুঝতে পারি, মেয়েরা কখন কোন কাজ করবে এটা তো আমরা অবশ্যই বুঝতে পারবো। পরের প্রশ্ন দেখি, দেখো এই প্রশ্ন দেখে যদি এখন বলো, এটা উত্তরটা বলো। 6 নাম্বার দেখো, আমি এতক্ষণ যা বুঝাইলাম 6 নাম্বারটা বলো, কোনটা ধ্বনি বিপর্যয়? তা ধ্বনি বিপর্যয় উদাহরণটা বলো, ধ্বনি বিপর্যয় বলো। এই যে এতক্ষণ বুঝলাম, আর একটা ধ্বনি বিপর্যয় আসছে নিবন্ধন পরীক্ষায়, বলেন এটা কি হবে উত্তরটা? যদি আগেরটা বুঝে থাকেন তাহলে অবশ্যই পারবে। দ্রুত লাগো, দ্রুত 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 দেখি কে পারেন কে পারেন, দেখি ঝটফট উত্তর করতে হবে। সুমি খান, আর সর্বোচ্চ শেয়ার করতে হবে। কেরে প্লাস বাংলা বই পাওয়া কিন্তু এত সহজ না, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু কেরে প্লাস বাংলা বইটা পাবেন। তো দেখি এটা কোনটা হবে, দেখি এখানে কিন্তু বলছে ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়। আমি বলেছি কিন্তু যে শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে, পরস্পর জায়গা বদল করবে, জায়গা বদল করবে, জায়গা বদল করবে। তা উত্তর কোনটা হবে এখানে দেখি। নীল আকাশ তিনি বলছে আমি বমি করি না স্যার, টেস্টের নাম কি? টেস্টের নাম বলে দিব 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 দিব। আচ্ছা দেখি 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 কেমন আছেন স্যার? হাফিজুর রহমান ভালো আছি, কে আর সুজন আমাদের আছে, মাহবুব আলম স্যার লাভ থেকে ফাল। হ্যাঁ, উত্তরটা লাভ ফাল। এই যে দেখো লয়াকাল লাকায় বেশি লাভ দিস না, এই দেখো ফ প্রথমে চলে আসে আর ল শেষে চলে গেল, তা লাভ হয়ে গেল ফাল। অনেকে মেয়েরা কিন্তু বলে বেশি ফাল মারিস না। তাহলে শব্দের মধ্যে দুটো ধ্বনি যদি পরস্পর জায়গা বদল করে তাহলে সেগুলোকে আমরা কি বলবো? ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। তো শেষ ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়। আমাদের পরের ক্লাসটা দেখি। দেখো নিচের কোন বানানটি শুদ্ধ? এই বানানগুলো কিন্তু অনেকবার আসে। এখানে চক্ষুষ্মান বানানে মূর্ধন্য ম শেষে মূর্ধন্য ন, এখানে দন্তস্ব মফলা শেষে মূর্ধন্য না, চক্ষুষ্মান এখানে তালবসা নিচে মফলা, এখানে চক্ষুষ্মানে মূর্ধন্য মফলা শেষে আবার দন্ত ন। এই বানানটা কয়জনে পারেন? চমৎকার, বানানটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বানান। তো বানানটা আমি আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি, একটু ঝটফট আশাটা করতেছি। দেখি দ্রুত 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 লাগে, দেখি 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 লাভ ফাল, লাভ ফাল, সবাই লাভ ফাল নিয়ে ব্যবস্থা আছেন। লাভ ফাল, লাভ ফাল, লাফা, সাইফুল ইসলাম প্রেগন্যান্সির চক্ষুষ্মান। হ্যাঁ, চক্ষুষ্মান শেষে মোস্তাফিজুর রহমান উত্তরটা কিন্তু পেরেছেন, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস তিনিও পেরেছেন কিন্তু, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা দেখো চক্ষুষ্মান বানটা চ, এই দেখিও রস্যকার মূর্ধন্যসার সাথে মফালা আর শেষে কিন্তু দন্ত ন। এই যে সামনে মাত্রা দন্ত না, এই হলো চক্ষুষ্মান বানানটা। পরীক্ষা কিন্তু ওটা আসে। এর রিলেটেড আর একটা বানান দেখো, উপলক্ষ, উপলক্ষীয় শেষে কিন্তু এই জফালা, এই উপলক্ষ বানানটা শিখে নাও, ঠিক আছে? এবার এত দ্বারা বানানটা স্বরে ত, দ কিন্তু দুইটা, শ্বাসে বফালা আকার, রয়কারা, এত দ্বারা বানানটা শিখে রাখেন। এই বানানগুলো কিন্তু আসে। চক্ষুষ্মান বানানটা শিখলাম আমরা, উপলক্ষ বানানটা শিখলাম আমরা, এত দ্বারা বানানটা শিখলাম। এগুলো কিন্তু গাইডে ভুল থাকে, বাজারে বইগুলোতে ভুল থাকে। লিখেছেন সবাই? ওকে, পরেরটা দেখে আমাদের কি আসতেছে, দেখে কোন বানানটা শুদ্ধ। আর একটা শুদ্ধ আসছে, এটা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে 2024 সালের একটা প্রশ্ন, অর্থাৎ 2024 সালের একটা প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? প্রথম বানানটা ভুল আছে, কারণ আমরা জানি অঞ্জলিযুক্ত শব্দের বানানে কি হয়? অঞ্জলিযুক্ত শব্দের বানানে রস্বইকার হয়। অঞ্জলিযুক্ত শব্দের বানানে কি হয়? অঞ্জলিযুক্ত শব্দের বানানে রস্বইকার হবে। যেমন যেমন গীতাঞ্জলি, গীতা বানান কিন্তু দীর্ঘিকার, কিন্তু জাস্ট অঞ্জলি বানানটা কিন্তু রস্বইকার হবে। এই বানানটা অনেকবার পরীক্ষা আসছে। এরপর শ্রদ্ধাঞ্জলি, এটা অনেকবার পরীক্ষা আসছে। তাহলে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, পতঞ্জলি, প্রেমাঞ্জলি, জলাঞ্জলি, এগুলো সবই রস্বইকার হবে। এক কথায় অঞ্জলি যুক্ত শব্দের বানানে কি হয়? রস্বইকার হয়। ক্লিয়ার?
এখানে বৈশিষ্ট্য বানানটা ভুল, এখানে একটা জফলা হবে, বৈশিষ্ট্য বানানে কি হবে, একটা জফলা হবে। এবার আসি দারিদ্রতা, দারিদ্রতা বানানটা ভুল। কেন স্যার দারিদ্র বানানটা ভুল, এটা একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করবা দারিদ্র বানানটা কেন ভুল। এই যে দেখো দারিদ্র, এই দারিদ্র বানানটা কিন্তু এই জফলা, দারিদ্রবান জফলা, এবং এটা কিন্তু নাউন। আর আরেকটা আছে দরিদ্র, দরিদ্র বানানে কিন্তু কোনো জফলা নেই, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা কি, এটা হলো অ্যাডজেক্টিভ। অনেকে আমরা দারিদ্রের সাথে ভুলে একটা তা, একটা না, তা এটা একটা নাউন বাচক প্রত্যয়, তা একটা দারিদ্র নিজেই একটা নাউন, এর সাথে যদি তুমি তা একটা নাউন বাচক প্রত্যয় যুক্ত করো তাহলে হয়ে যায় কি, তাহলে হয়ে যায় দারিদ্রতা, যেটা একটা প্রত্যয় জনিত অপপ্রয়োগ। সুতরাং দারিদ্রতা বলতে পারবা না, তাহলে তোমাকে বলতে হবে কি দরিদ্র, এর সাথে যখন তুমি তা নাউন বাচক প্রত্যয় যুক্ত করো তখন হয়ে যাবে দরিদ্রতা। দরিদ্রতা এটা কিন্তু নাউন হয়ে গেল, এখন কি হয়ে গেল, এটা নাউন হয়ে গেল। অর্থাৎ এই দরিদ্র অ্যাডজেক্টিভটাকে তা নাউন প্রত্যয় যুক্ত করে আমরা দরিদ্রতা নাউন করে ফেললাম। সুতরাং দরিদ্রতা হলো শুদ্ধ। তো এখানে দারিদ্র এটাও শুদ্ধ, দরিদ্র এটাও শুদ্ধ, আর দরিদ্রতা এই বানানটাও শুদ্ধ, কিন্তু কখনো দারিদ্রতা হবে না, তাহলে সেটা প্রত্যয়জনিত অপপ্রয়োগ হয়ে যাবে। এখন দেখো উপরযুক্ত বানানটাই হলো শুদ্ধ। কোনটা সঠিক উত্তর হলো উপরযুক্ত। সঠিক বানান কোনটা, উপরযুক্ত। কেন উপরযুক্ত বানানটা শুদ্ধ, দেখো এটা হবে উপরযুক্ত, এটাও শুদ্ধ, অথবা লিখবা উপরি উক্ত, উপরি উক্ত, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। দেখে লেখেন, লিখছেন সবাই, ভেরি গুড, ভেরি গুড। শাহাদাত, রাকিব, সোনিয়া, আফরোজ, আব্দুল কুদ্দুস। আমার নেট স্লো, ভিডিও আটকে যাচ্ছে কেন বাবু, তোমার নেট স্লো কেন, তোমার ভিডিও বানানটা ভুল। ভিডিও বানানটা তোমাদের অনেকবার শিখেছি আমি, ভস্কের ভি ডস্কের ডি অন্ত্যেষ্টিয়কার এলো ভিডিও বানান, রেডিও বানান রয়কার রে ডস্কের ডি অন্ত্যেষ্টিয় রেডিও, অডিও বানান অ ডস্কের ডি অন্ত্যেষ্টিয় অডিও। রেডিও, অডিও, ভিডিও, স্টুডিও, এই বানানগুলো শিখে নাও, ভুল করা যাবে না, ভুল করা যাবে না, এক কথা মনে রাখবা, ভুল করা যাবে না। ওকে, পরের প্রশ্নটা আমরা একটু দেখি, শুদ্ধ বানান দেখি। এখানে আরেকটা শুদ্ধ বানান দেখি, কোনটা, এখানে স্টেশন বানানে মূর্ধন্য দিছে, কারণ বিদেশি শব্দের বানানে কখনোই নত্যবিধি সত্যবিধি খাটবে না, অর্থাৎ মূর্ধন্য এবং মূর্ধন্য না, এই বিদেশি শব্দের বানানে ব্যবহার করা যাবে না, তার পরিবর্তে আমরা দন্তস্ব ব্যবহার করব। তো স্টেশন বানানটা এই দন্তস্ব হবে, হ্যাঁ, তাহলে এটা ভুল। স্টেশন, স্টিমার, এগুলো সব দন্তস্ব হবে। এবার দেখো সাধারণ বানানটা অবশ্যই ভুল আছে, এখানে আমরা সাধারণ বানানটা কিন্তু সাধারণ, এই যে শেষে মূর্ধন্য ন হবে। বিপ্রকর্ষ বানানটা ভুল, কারণ বিপ্রকর্ষ বানানে দন্তস্ব আছে, তাহলে বয়সকে বি বিপ্র ক মূর্ধন্য শহরে এলো বিপ্রকর্ষ। তাহলে রুগ্ন বানানটা ঠিক আছে, এই গয়ের নিচে একটু হর্ষ চিহ্ন হবে, এই রুগ্ন বানানটা শুদ্ধ। মনে থাকবে নোয়াখালীতে হেলথের সার্কুলার দেওয়ার সম্ভাবনা আছে স্যার, অবশ্যই দিবে, হেলথের সার্কুলার সব জায়গায় দিবে তোমাদের, দ্রুত লিখছেন তো, গুড। আমাদের আফরোজা বেগম আমাদের সাথে যুক্ত হয়েছেন, কয়েকজন নাম আমি বলতেছি, নাসরিন সুলতানা, আফসানা, লিজা আছেন, আমাদের কানিস ফাতেমা তুলি, তিনিও আমাদের সাথে, বিনতে হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন, সাদিকা আক্তার, নীল আকাশ, নীলাকার, মিস ফেরদৌসি, রিমন বণিক, রাজু, শাহাদাত, রাকিব, রেজন আলী। আমি যার যার নাম মোটামুটি পারতেছি, আমাদের নামগুলো বলার চেষ্টা করতেছি। দেখেন আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন না তারা কিন্তু অনেকেই উত্তরটা পারতেছেন না, যারা বেসিক ক্লাসগুলো করছেন আমাদের জব মেডিসিনে, আমার ক্লাসগুলো যারা করছেন পেইড বেজে, তারা কিন্তু অনেক টাস টাস করে জবাব দিতে পারতেছেন। পরেরটা দেখো, পরেরটা কোনটি শুদ্ধ বানান বলেন। এই ন্যূনতম বানানটা মানে কি বলবো, অনেক জব পরীক্ষা আসছে, অনেক অনেক। ন্যূনতম বানানটা কি বলতো, এটা মনে রাখো, ন এই দন্ত ন, হ্যাঁ, নয় এই দীর্ঘ দিবা, এরপরে একখান জফালা বানা মারে দিবা, এরপর একটা দন্ত না মারে দিবা, এরপর একটা ত মরে দিবা, একটা ম মেরে দিবা, এলো ন্যূনতম বানান, এলো ন্যূনতম বানান, মনে থাকবে ন্যূনতম বানানটা। হ্যাঁ, রঞ্জিত মল্লিক করেন, দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত, ফেরদৌসি, মুস্তাফিজুর রহমান, সিনথি ইসলাম, সুরভি, দ্রুত বলতে হবে। তার ন্যূনতম বানানটা মনে থাকবে, ন্যূনতম বানানটা কি, নয় দীর্ঘ করে নু, এরপরে জফালা, এরপর দন্ত ন, ত ম, এই ন্যূনতম। এই বানানটা অনেকবার আসবে, অনেকবার, হ্যাঁ অনেকবার আসবে। তা বানানটা ভালো করে শিখে রাখো, নয় দিকে নু, জফলা, দন্ত ন, ত ম, ন্যূনতম।
কোনটি শুদ্ধ বানান? এখানে দেখো তিতিক্ষা বানান কোনটা শুদ্ধ, তিতিক্ষা বানান কোনটা শুদ্ধ, দ্রুত উত্তর করো। উত্তর করার টাইম দিব খুবই কম, খুবই কম টাইম পাবা। দেখি দেখি, কারিনাইমা হোসেন, আমাদের অ্যাডভোকেট সামির মল্লিক, ডেথ, আচ্ছা জাকিয়া জান্নাত, মনি, খাদিজা আক্তার, নাদিরা, রুমানা আক্তার, ইভা, বাবার রাজকন্যা, ন্যূনতম বানান হয়েছে তোমার। দ্রুত দ্রুত লেখো। মাহফুজা খাতুন, মোহাম্মদ ফয়সাল খান, দ্রুত। আচ্ছা তিতিক্ষা বানানটা ফেরদৌসি তুমি পারলা না, তুমি আন্ডা পাইলা। দেখো তিতিক্ষা বানানটা তয়র শিকারে তি, তয়র শিকার তি, খিয়তে আকার, এলো তিতিক্ষা বানান। তিতিক্ষা বানান সব এরকম আরো বানান আসে। মুহূর্ত, মস্কের মু হয় দীর্ঘকার, তয়রে মুহূর্ত বানানটা কিন্তু পরীক্ষা আসে। তা তিতিক্ষা বানান সব রস্বইকার, তিতিক্ষা বানান কি সবই রস্বইকার। এরকম কয়েকটা রস্বইকার যুক্ত দুই একটা বানান দেখো। অভাগিনী, অবয়কার বা গস্কের গিয়ে নস্কের নি, অভাগিনী বানানটা দেখো। অভয়কার ভা গরস্বইকার নয়, অভাগিনী। হ্যাঁ, অভাগিনী বানানটা লিখে রাখো। অভাগিনী, ভিখারিণী, বয়স্কের বি, ক্ষয়কারে খা, রয় রস্বইকার, দন্তনা রস্বইকার, ভিখারিণী। এবার দেখো পূজারিণী, পয়দিকের পু, জয়কার যা, রয় রস্বইকার, দন্ত রস্বই, পূজারিণী বানানটা শিখে রাখো। কিন্তু ব্যতিক্রম হলো কি, পূজারিণী, ভিখারিণী, অভাগিনী একটা বানান আছে যেটা আমরা পশারিণী, প দন্ত শাখা, রয় রস্বইকার, মূর্ধন্য নয় দীর্ঘিকার। এই বানানটা হলো মূর্ধন্য নয় দীর্ঘিকার শুধু। প্রাইভেট পরীক্ষা আসছিল কিন্তু, দ্রুত লিখে ভালো। দেখছেন এই বানানগুলো দেখেন, এই বানানগুলো দেখেন আপনাদের কিন্তু কাছে অনেকে, হ্যাঁ আন্ডাই দিয়ে দিব। ভুল করা যাবে না, ভুল করা যাবে না। নিয়মিত যারা জব মেডিসিনের ক্লাসগুলো করেন, যারা নিয়মিত জব মেডিসিনের ক্লাসগুলো করেন তারা ভুল করবেন কেন? হ্যাঁ, ভুল করা কিন্তু যাবে না। চা খাবা তোমরা? তোমরা চা খাবা? দেই একটু, দিব, দেই চা খাবা? তোমরা খাবা না, আমি একটু খেয়ে নিই। তোমরা চা খাবা? না সাদিকা আক্তার, তোমার পশারিণী বানানটা হয় নাই। পশারিণী বানানটা শেষে মূর্ধন্য ন। পরে বানানটা দেখো, নিচে কোন বাক্য রূপটি শুদ্ধ? বাক্য শুদ্ধিকরণ থেকে কিন্তু নিবন্ধন পরীক্ষা আসেই। তা নিচের কোন বাক্য রূপটি শুদ্ধ? নিচের কোন বাক্য রূপটি শুদ্ধ? আমরা একটু দেখি, প্রথম বাক্যটা দেখি। এখানে কিন্তু ভুল আছে, অশ্রু জল এই একটা ভুল আছে, এই যে গেল এই একটা ভুল আছে, দুইটা জায়গায় ভুল আছে, তার মানে এটা হবে না। এবার দেখো, সৎ চরিত্রের লোক সকলের প্রিয়, কোনো ভুল চোখে পড়তেছে না। অঙ্ক, অঙ্ক বানানটা ঠিক আছে, অঙ্ক কষিতে ভুল করে, এই যে ভুল বানানটা ভুল আছে। আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ, চাক্ষুষ অ্যাড করছে, আমি ঘটনাটা কি প্রত্যক্ষ করেছি, এখানে চাক্ষুষ লেখার তো দরকার নাই, ঠিক আছে, এখানে অতিরিক্ত আছে। তা আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি বললেই হয়, আমি ঘটনাটি প্রত্যক্ষ করেছি, এখানে চাক্ষুষ শব্দটা দরকার নেই। তাহলে এখানে হবে, উত্তর হবে, সঠিক উত্তর এইটা। অশ্রু জল হবে না, লিখতে হবে অশ্রুতে চোখ ভেসে গেল। শুদ্ধ বাক্য হবে অশ্রুতে চোখ ভেসে গেল না, হবে গেল, গায়িকার গেল, লয়কার গেল। আর ভুল বানানটা হবে ভয় রস্যকারে ভূ ল, ভুল, ভুল বানান কিন্তু রস্যকার। আর আমি ঘটনাটি প্রত্যক্ষ করেছি বলার দরকার নাই যে আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, এটা বলার দরকার নেই। তার শুদ্ধ হলে সপিক্তহীন, সৎ চরিত্রের লোক সকলের প্রিয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা পরের প্রশ্নটা আমরা একটু দেখি, এখানে কি আছে দেখো। নিচের কোন বাক্যটি শুদ্ধ? প্রথম বাক্যটা বলছে কারো ফাগুন মাস, কারো সর্বনাশ। আমরা কিন্তু বলি কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তাহলে এখানে ফাগুন হবে না, এখানে হবে কারো পৌষ মাস, তাহলে বাক্যটা শুদ্ধ হতো। সে প্রাণীবিদ্যায় দুর্বল, দেখি বাক্যটা থাক ওখানে। আগত শনিবার কলেজ বন্ধ, এই আগত কথাটা বলার দরকার নাই, বললেই হয় যে শনিবার কলেজ বন্ধ থাকবে, শনিবার কলেজ বন্ধ থাকবে, তাহলে কিন্তু শুদ্ধ বাক্য হয়ে গেল। বিধি কখনো লঙ্ঘন হবে না, বিধি লঙ্ঘনের জায়গায় লিখবা লঙ্ঘিত। শুদ্ধ বাক্য হবে বিধি, বিধি লঙ্ঘিত হয়েছে। শুদ্ধ বাক্য কি হবে? বিধি লঙ্ঘিত হয়েছে। কখনো বিধি লঙ্ঘন হয় না, বিধি হয় লঙ্ঘিত। তাহলে শুদ্ধ বাক্য বিধি লঙ্ঘিত হয়েছে, এটা শুদ্ধ বাক্য। শনিবার কলেজ বন্ধ থাকবে,
এটা শুদ্ধ বাক্য, সে প্রাণীবিদ্যায় দুর্বল। যখন আমরা শুধু প্রাণী বানানটা লিখবো তখন প্রাণী বানান কিন্তু দীর্ঘিকার হয়। এই প্রাণীর সাথে যখন আমরা বিদ্যা শব্দটা যুক্ত করব তখন কিন্তু এটা রস্বইকার হয়ে যাবে, তখন হয়ে যাবে প্রাণী বিদ্যা, রস্বইকার হয়ে যাবে। কি লিখছে স্যার? নিয়ম তো রস্বইকার দীর্ঘিকার, ওটা কি বুঝলাম না। তোমরা কি যে লেখো দুষ্ট বালকেরা, কি যে লেখো না আমি বুঝতেছি না। তুহা জাহান, খাদিজা আক্তার নাদিরা, দ্রুত। রুমানা আক্তার ইভা। পরেরটা বলো। দেখো চমৎকার একটা নিয়ম আছে এখানে, প্রত্যাবর্তন সন্ধির। এই নিয়মটা হলো কোন বর্ণের সাথে যদি এই জফলা থাকে, কোন বর্ণের সাথে জফলা, নিয়মটা মনে রাখো, কোন বর্ণের সাথে জফলা থাকলে কি হবে? কোন বর্ণের সাথে জফলা থাকলে রস্বইকার হবে। কি হবে? কোন বর্ণের সাথে জফলা থাকলে রস্বইকার হবে। নিয়মটা হলো কোন বর্ণের সাথে জফলা থাকলে রস্বইকার হবে। যেমন একটা উদাহরণ যদি দিই, ব্যতিক্রম, পরীক্ষা আসতে পারে, ব্যতিক্রম এর সন্ধি বিচ্ছেদ কি? হ্যাঁ, এখানে বয় জফলা আছে, আমরা এটা বয় রস্বইকার করে দিব, এই বি। এখানে কোনো আকার নাই, আকার না থাকলে স্বরে অ নিয়ে আসবো, তাহলে বি যোগ অতিক্রম সমান ব্যতিক্রম। আবার যদি বলি ব্যাকরণ এর সন্ধি বিচ্ছেদ কি, দেখো ব্যাকরণ বয় জফলায় আকার আছে, তাহলে বয় জফলা থাকলে আমরা বয় অস্বীকার করে দিব, যোগ এখানে আকার আছে, আকারের পরিবর্তে আমরা স্বরে আ যুক্ত করব। এবার ক র না, এই যে ক র আর মূর্ধন্য না, তাহলে বি যোগ আকরণ সমান সমান ব্যাকরণ। এখন তোমরা প্রত্যাবর্তনের সন্ধি বিচ্ছেদটা করো, প্রত্যাবর্তন এর সন্ধি বিচ্ছেদটা করো, প্রত্যাবর্তনের সন্ধি বিচ্ছেদ করো। বাহ, বাহিরে রিমঝিম বৃষ্টি, তাই না? আর আমি একটা কথা বলি, বৃষ্টিতে কখনোই একা ভিজবা না। আমি বৃষ্টিতে যতবার একা ভিজেছি ততবার আমার ঠান্ডা লাগছে, জ্বর আসছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, তো কখনো বৃষ্টিতে একা ভিজবা না, অবশ্যই জোড়া লাগিয়ে বৃষ্টিতে ভিজবা, তাহলে ওই বৃষ্টিতে ভিজাটা রোমান্টিক হবে, কখনো জ্বর বা ঠান্ডা লাগবে না। তাহলে দ্রুত বলো, প্রত্যাবর্তনের সন্ধি বিচ্ছেদ কি হবে? এই যে প্রত্যাবর্তন, তয় জফলা আছে, তাহলে এটা কি দিব? তয় রস্বইকার যোগ প্রতি, যোগ এখানে আকার আছে, আকারের জন্য স্বরে আ, এরপর যা থাকবে তাই, তা প্রতি যোগ আবর্তন, প্রতি যোগ আবর্তন সমান সমান প্রত্যাবর্তন হয়ে গেল। দেখছো তোমরা সবাই পারলা। এখন দেখো এই জিনিসগুলা কেমনে পারলা। সন্ধির যদি বেসিক ক্লাসটা করো তাহলে তোমার এই ধরনের সন্ধি মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি এমনিতেই পারবা। এই কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে? এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কার কার এলাকায়? একটু কমেন্ট করো তো, কার কার এলাকায় এই মুহূর্তে রোমান্টিক বৃষ্টি হচ্ছে? যত বলো। নীলা সুলতান স্যার, আমাদের এখানে বৃষ্টি হবে মনে হয়। বাহ, বৃষ্টিতে কখনো একা ভিজবা না, আমি বারবার বলি কখনো একা বৃষ্টিতে ভিজবা না, অবশ্যই সাথে নিতে হবে কাউকে, নতুবা তো মজা পাবা না। স্যার জোড়া কোথায় পাবো? এই তো ফেসবুকে একটা পোস্ট দাও, তাহলে তুমি জোড়া পেয়ে যাবা। ফেসবুকে পোস্ট দাও, স্যার বৃষ্টি হয়েছে, মাহফুজা মনি, ভেরি গুড। ফজিলাতুন নিসা অনু, তিনি বলছেন প্রতিযোগ আবর্তন নীল আকাশ, তিনি বলেছেন। জানাতুল বলছে স্যার মাগুরাতে বৃষ্টি হচ্ছে, ভেরি গুড। ফাতেমা খাতুন, আমাদের পরিমণির সাথে বিয়ে হয়ে গেছে, পেজে একবার ছবি দিল ফাতেমা খাতুন। জসিমউদ্দিন সেন বাগি, সুনামগঞ্জ বৃষ্টি হচ্ছে। কারিমা, ওয়াও, সুনামগঞ্জ অস্থির একটা জায়গা, আমি জীবনে যাইনি কখনো সুনামগঞ্জে, যাওয়ার ইচ্ছা আছে সুনামগঞ্জ। দেখি দেখি দেখি, আমার এলাকায় খুব বৃষ্টি হচ্ছে। আমাদের রিমন বণিক রাজু, তিনি বলছে স্যার তার এলাকায় নাকি বৃষ্টি হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, যাব না ফিরে আজকে ঘরে। ছোটবেলা গানটা আমরা অনেকবার শুনেছি। এবারে দেখি তার সন্ধির প্রধান কাজটা কি। পরীক্ষা আসে সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। এটা পরীক্ষা আসে। এবার দেখেন সন্ধির কাজ কি। আমরা জানি পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে, কখনো দুই বর্ণের মিলনকে সন্ধি বলে বলবা না। লেখো, দুই ধ্বনির মিলনকে, দুই ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি বলে।
দুই ধ্বনির মিলনকে সন্ধিবদ্ধ। দুটো লেখা। ওরে মৌসুমী লিখছে মৌ ফিরে যাব না আজকে ঘরে, চলো আমরা বৃষ্টিতে ভিজি সবাই। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, যাব না ফিরে আজকে ঘরে, বুকের ভিতরে করে টিপ 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 টিপ। এই যে দেখো টিপ 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 বৃষ্টি পড়ে টিপ টিপ, কিন্তু বৃষ্টি তো টিপ টিপ পড়ে না, বৃষ্টি কিন্তু জোরে পড়তেছে। তাহলে আমরা কি হবে, সন্ধির প্রধান কাজটা কি, ওর ধ্বনির পরিবর্তন করা। ও কিন্তু অর্থের পরিবর্তন করা ওর কাজ না, পদের পরিবর্তন করা ওর কাজ না, বাক্য সংকোচন করা ওর কাজ না, ওর কাজ হলো ধ্বনি পরিবর্তন করা। ক্লিয়ার সবাই? আমাদের রুকসারা আক্তার, জান্নাতি আক্তার, নীলা সুলতানা, নীলাকার, শাহাদাত রাকিব। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। আচ্ছা তাহলে পরের প্রশ্নটা দেখি আমাদের কি আসতেছে। পরে একটা প্রশ্ন দেখি, বনস্পতির সন্ধি বিচ্ছেদ কি? বনস্পতির সন্ধি বিচ্ছেদ কি, দ্রুত বলো। বন যোগ স্পতি নাকি বন যোগ পতি নাকি বন বিসর্গ যোগ পতি নাকি বনযোগ পতি? এই জিনিসটা নিয়ে সাম্প্রতিককালে একটু কনফিউশন সৃষ্টি হয়েছে। বর্তমানে আধুনিক বাংলা অভিধানে এইটা বলা হয়েছে বন বিসর্গ যোগ পতি সমান বনস্পতি। এটা হলো এটা হলো আধুনিক বাংলা অভিধান। আর পুরাতন বোর্ড বই, নতুন বোর্ড বই, যত বাজারে গাইড বই আছে সকল বোর্ড বই উত্তরটা দেওয়া বন যোগ পতি সমান বনস্পতি। মনে থাকবে? এই বিথি দাস, যে রানা, রুকসানা বিনতে হাসান, দ্রুত বলো। মিষ্টি আক্তার, দ্রুত বলো। তাহলে এখন দেখো বনস্পতি সঠিক সন্ধি বিচ্ছেদ কি, বন যোগ পতি। অর্থাৎ যত প্রকার গাইড বই আছে সবাই উত্তর বন যোগ পতি, কিন্তু বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে দেয়া আছে বন বিসর্গ যোগ পতি। এইটা এখন তুমি বিপদে পড়ছো, কোনটা দিবা? যেহেতু চাকরি পরীক্ষার প্রশ্নগুলো অধিকাংশই এই ছোটখাটো চাকরি পরীক্ষাগুলো আমাদের ওই বোর্ড বই থেকে তুলে দেয় হুবহু, সুতরাং বন যোগ পতি এখানে টিক দিয়ে চলে আসো। কোনো কারণে যদি এটা না থাকে তখন তুমি এটা চলে দিয়ে আসতে পারবা। ওকে 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 ওকে। সাজিদুর রহমান, আমাদের মাহমুদুল করিম, আমাদের ছেলেরা কম মানে কমেন্ট একটু কম করো, কারণটা কি? ছেলেরা কি পড়াশোনা কমিয়ে দিলা? দেখো কোন বর্ণের সাথে রেপ থাকলে, কোন বর্ণে রেপ থাকলে, কোন বর্ণে রেপ থাকলে কি হবে বলো? রেপ থাকলে তার পরিবর্তে বিসর্গ হবে। তাই কোন বর্ণের সাথে রেপ থাকলে তার পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। যেমন একটা উদাহরণ দিই, দুর্নীতি। তো এইখানে বর্ণের পরে কিন্তু রেপ আছে, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? এই 10 দু, এই রেপের পরিবর্তে বিসর্গ বসাও। এরপর থাকে কি? নীতি। তা দু বিসর্গ যোগ নীতি সমান দুর্নীতি। এবারে তোমার দুর্যোগের সন্ধি বিচ্ছেদ করো। দ্রুত লেখো। মামুন আক্তার, সাদিক আক্তার, ইসরাত জাহান, জাকিয়া সুলতানা, তুহা জাহান, মিষ্টি আক্তার। ওকে দ্রুত লেখো। এখানে কি বলো যে দুর্যোগের সন্ধি বিচ্ছেদটা কোনটা হবে? এখানে দুর্যোগ মানে রেপ আছে, কিন্তু রেপ আমরা লিখলাম 10 দু, এই রেপ আছে, রেপের পরিবর্তে বসালে বিসর্গ, যোগ তাকে থাকে যোগ, এই যে জয়কা যোগ যোগ, দু বিসর্গ যোগ যোগ সমান দুর্যোগ। দেখছো, সন্ধির যদি তুমি নিয়ম জানো তাহলে এরকম হাজার হাজার সন্ধি তুমি একদম মুখস্থ করতে পারবা। তাহলে কোনো বর্ণের সাথে যদি উপরে যদি রেপ থাকে তার পরিবর্তে তুমি বিসর্গ বসিয়ে দিবা। বলো। চমৎকার আর একটা নিয়ম, এই নিয়মটা চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদী। কোন শব্দের মধ্যে যদি 3টা স থাকে, এই যে 3টা স, তালব স, মূর্ধন্য স, দন্ত স, এই 3টা স যদি থাকে, এই 3টা স যদি কোনো শব্দের বানানে থাকে সন্ধিগঠিত শব্দে, ওর পরিবর্তে তুমি বিসর্গ মেরে দাও। হ্যাঁ, যেমন পরীক্ষায় যদি আসে শিরোচ্ছেদ, এর সন্ধি বিচ্ছেদ কি? এই তালবস্য আছে দেখো, তাহলে মূল শব্দ নিয়ে আসো, মূল শব্দ শির, এই বিসর্গ, তালবস্যর পরিবর্তে বিসর্গ বললাম, যোগ থাকে কি? 6 ছেদ ছেদ। দেখলাম? তা 3টা স্বর যে কোনো একটা থাকলে ওটা সরিয়ে দিয়ে তুমি বিসর্গ বসিয়ে দিবা। মনে থাকবে? লিখতেছেন সবাই? ওকে ওকে। আচ্ছা তারপরে আমরা একটু দেখি তাহলে। এরপর তাহলে চতুষ্পদটা কি হবে বলো? চতুষ্পদ এই যে দেখো, চ তস্কেতু চতু মধ্যনস্বয় প চতুষ্পদ।
তো এখানে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষটা পরিবর্তে বিসর্গ বসাই দাও, চ তস্কিতে চতু, এই মূর্ধন্য ষ পরিবর্তে বিসর্গ বসাই দাও, যোগ থাকে পদ, চতুষ্পদ। কি কঠিন কথা বলো? কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে না কিন্তু? সহজ নাকি কঠিন? দ্রুত বলো, সহজ নাকি কঠিন? সহজ। তোমরা শাহাদাত রাকিব, তোমার শিরোচ্ছেদ বানানটা ভুল। আচ্ছা, রজকের স্ত্রীবাচক শব্দ কোনটা বলো? রজকা, রজকি, রজকিনী নাকি রজকানে? দেখি কোনটা হয় উত্তর। এই উত্তরটা আমি আপনাদের কাছ থেকে আশা করব। রে ভাইরে, মিরপুরে যে বৃষ্টি পড়তেছে বাহিরে, আমার ইচ্ছা করতেছে এই রোমান্টিক বৃষ্টিতে যাই একটু ভিজি। কি সুন্দর বৃষ্টি, তাই না? রোজিনা আক্তার, দ্রুত, বিনতে হাসান, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কোনটা হবে? কোনটা উত্তর কোনটা? রাকিব, মোহাম্মদ রাকিব স্যার আমার কমেন্ট পড়েন না। এই তো পড়ছি। মিস পপি, তোমাদের রজকিনী বানানটা ভুল। অর্জুনমুখী অনন্যা, থ্যাংক ইউ বেবি, তুমি বানানটা পেরেছো। উত্তরটা হবে রজকিনী। তো দেখো, রজকিনী বানানটা কিন্তু এটাই শুদ্ধ। র জ কয়রসিকের কি দন্ত নয় রসকে, এলো রজকিনী। রজকিনী বানানটা কিন্তু এভাবে। নাফি হাফিজ, মোহাম্মদ শওকত হোসেন, ফুলের সুবাস, দ্রুত দ্রুত লেখো, দ্রুত দ্রুত। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে। নাসরিন সুলতানা, থ্যাংক ইউ বেবি। নীলা সুলতানা, স্বপ্নের সন্ধি, রিমন বণিক, রাজু, মোহাম্মদ রাকিব। আচ্ছা, সবার তাই বলে দিলাম বাবা রাজকন্যা। এই যে রাকিব, তোমার রজকিনী বানানটা ভুল। তোমাদের এত স্মার্ট বানান শিখাই, তোমরা যদি না বুঝো তাহলে হবে। রজকিনী, শুদ্ধ উত্তর রজকিনী। পরেরটা দেখি আমরা। আচ্ছা, অনাথ এর স্ত্রী লিঙ্গ কি হবে? দ্রুত বলো, অনাথ এর স্ত্রী লিঙ্গ কি হবে? দ্রুত বলো। অনাথিনী, অনাথি, অনাথি নাকি নাথবতী? অনাথ এর স্ত্রীবাচক শব্দ কোনটা? দ্রুত বলো। মনে রাখবা, অনাথ এর স্ত্রীবাচক শব্দ হলো অনাথা। অনয়কার না, থয়কার থা, অনাথা। শুদ্ধ হলো এটা। তুমি যদি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান খুঁজতে থাকো, সেখানে লেখা আছে অনাথ এর স্ত্রীবাচক শব্দ অনাথা। অনাথ এর স্ত্রীবাচক শব্দ কি দেয়া আছে? অনাথা। এখন দেখো, তাহলে এখানে অপশনে কিন্তু কোথাও এটা নাই, আছে? নাই। তাহলে ওই যে পুরাতন বোর্ড বইয়ে একটা জিনিস আছে, সেটা কি বলো? স্যার একটা বইয়ে রজকি দেয়া দেখলাম না, রজকি ওটা হবে না, রজকি ওটা হবে না। এখন দেখো, যদি ওটা না থাকে তখন তুমি রজকি মারতা, কিন্তু ওটা হবে না। এখন অনাথ এর বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে দেয়া আছে অনাথ এর স্ত্রীলিঙ্গ অনাথা। তো অপশনে কোথাও অনাথা নাই, যেহেতু নাই পুরাতন স্টাইলে অনাথিনী মাইরে দাও। অনাথিনী বানানটাও কিন্তু এভাবে স্মার্ট। অনয়কার না, অনাথ হয় রসিকের থি, দন্ত নয় রসিকের, স্মার্ট বানান এটা। উপরে অনাথিনী বানানটা ভুল। ওকে, তাই পুরোকৃত পক্ষে অনাথের স্ত্রীবাচক শব্দ কিন্তু অনাথা। অপশনে অনাথা না থাকলে অনাথিনী মারবা। কোন চাকরি পরীক্ষায় যদি এই অনাথাও থাকে অনাথিনীও থাকে, তুমি 100% অনাথায় টিক দিয়ে চলে আসবা। 100% তুমি অনাথায় টিক দিয়ে চলে আসবে, মনে থাকবে। বিয়ের পর জামাই পকেটে থেকে টাকা নিয়ে খাওয়াবো, বা জামার পকেট থেকে টাকা নেবা, এটা কোনো কথা? তার মানে প্রত্যেক মেয়ের টার্গেট থাকে জামাইকে ফতুর করা। এটা বলো। তিনি সৎ কিন্তু কৃপণ, কোন ধরনের বাক্য? সহজ একটা প্রশ্ন। এটা আগে দেখি কারা উত্তরটা করতে পারেন। যদি পারেন তাহলে তো গুড, আর না পারলে আমি বুঝিয়ে দিব। বলেন তাহলে কোনটা হবে? শুদ্ধ উত্তর কিন্তু অনাথা। অপশনে যেহেতু অনাথা নাই, এই জন্য অনাথের উত্তরটা হবে। তাহলে তিনি সৎ কিন্তু কৃপণ। পরীক্ষার হলে এত ভাবার টাইম নাই। এরকম দুটো শব্দের মধ্যে হোক আর দুটো বাক্যের মধ্যে হোক, যদি কিন্তু, ও, এবং, আর, নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, অথচ, কিংবা, ফলে। তাহলে এই দুটো শব্দ বা দুটো বাক্যের ভিতরে যদি পরীক্ষার হলে দেখেন ও, এবং, আর, কিন্তু, নতুবা, অথবা। কিন্তু
নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, তবে, তবে, বরং, অথচ, কিংবা, ফলে, এইগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটা অবশ্যই যৌগিক বাক্য হবে। কি হবে? যৌগিক বাক্য। তুমি এই কটা মুখস্থ করে ফেলো, একদম একদম মুখস্থ করে ফেলো, একদম মুখস্থ করে ফেলো, একদম একদম মুখস্থ যদি করতে পারো তাহলে তুমি 100% পরীক্ষায় যৌগিক বাক্যটা পারবা। এত ভাবার পরীক্ষা হলে টাইম নেই। তুমি দেখবা যদি কোনো বাক্যের ভিতর দেখবা এগুলো যদি থাকে, ও, এবং, আর, কিন্তু, নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, অথচ, কিংবা, ফলে, কিন্তু, তবে, এগুলো যদি থাকে তাহলে সেটি যৌগিক বাক্য হবে। লিখছে সবাই? মনে থাকবে? আব্দুল্লাহ আল শাফি, রোমা আলী হাওলাদার, লাবণ্য লিমা, রুহুল আমিন হাওলাদার। ওকে, আমি আপনাদের নাম যাদেরটা দেখি আবার বলে দিচ্ছি। আজকে ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এই কেরিয়ার প্লাস বাংলা বইটা পাবেন। এখনো সময় আছে, যারা সর্বোচ্চ শেয়ার করেন নাই, সর্বোচ্চ শেয়ারকারী কেরিয়ার প্লাস বাংলা আপডেট বইটা কিন্তু পাবেন। সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু কেরিয়ার প্লাস বাংলা আপডেট বইটা কিন্তু পাবেন। পরেরটা দেখি, পরের প্রশ্নটা দেখি। ওয়াও, চমৎকার একটা প্রশ্ন। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। তাহলে দেখো, কোনো বাক্যের মধ্যে যদি, তা কোনো বাক্যের মধ্যে যদি যে, সে, যা, তা, যদি, তবে, যদি, তাহলে, যদি, তাহলে, যিনি, তিনি, যিনি, তিনি, যত, তত, যে, সে, যাহা, তাহা, যিনি, তিনি, যত, তত, যিনি, তিনি, এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেটি অবশ্যই জটিল বাক্য হবে। কি হবে? জটিল বাক্য হবে। অপশনে জটিল না থাকলে তুমি মিশ্র বাক্য টিক দিবা, জটিল মিশ্র দুইটা থাকলে অবশ্যই জটিলে টিক দিয়ে দিবা। ওকে, তার কোনো বাক্যে যদি যে, সে, যা, তা, যাহা, তাহা, যিনি, তিনি, যদি, তবে, যদি, তাহলে, যখন, তখন, যখন, তখন, এগুলো যদি যুক্ত থাকে তাহলে অবশ্যই সেগুলো জটিল বা মিশ্র বাক্য হবে। মনে থাকবে? এই দেখো, যতই পরিশ্রম করবে ততই ফল হবে। এখানে যত আছে আর তত আছে, কি হবে? যত, তত, যত, তত। মনে থাকবে? মনে থাকবে? তা উত্তরে কি হবে? জটিল বাক্য, জটিল বাক্য। এগুলা দেখবে একদম বেসিক ক্লাস, এগুলো আমি যে লিখে দিয়েছি এগুলো একদম মুখস্থ করবা, তাহলে অনেক প্রশ্ন পরীক্ষার হলে তুমি টাস করে জবাব দিলেই পারবা। বাংলা ভাষায় জ্যোতিবাচ্ছেদ ছিল মোট কয়টি? এটা একটা কনফিউশন প্রশ্ন, দেখি আপনার উত্তরটা করেন। 9টি, 10টি, 11টি, 13টি। বলো বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন কয়টি? উত্তরটা দ্রুত বলো, দ্রুত বলো, এটা কি হবে? এনি খান, এতক্ষণ পর, বাংলা ভাষায় জ্যোতিবাচ্ছেদ চিহ্ন কয়টি? দ্রুত বলো, বাংলা ভাষায় জ্যোতিবাচ্ছেদ চিহ্ন কয়টি? সোনিয়া আফরোজ, রুমান আক্তার, ইভা, দ্রুত বলো। মিতালি মুন্নি 13টি বলছেন। আমাদের দেখো বাংলা ভাষায় জ্যোতিবাচ্ছেদ চিহ্ন 2026 সালের বোর্ড বইয়ে দেয়া আছে 13টি। কয়টা? 13টি। কোনো কারণে অপশনে এর ভিতরে 13 না থাকলে তুমি 12টিতে টিক দিয়ে চলে আসবে। মনে থাকবে, অপশনে 13 নাই, 12 নাই, সেক্ষেত্রে তুমি 16টিতে টিক দিয়ে চলে আসবে। মনে থাকে জানো, বাংলা ভাষায় জ্যোতিবাচ্ছেদ চিহ্ন কয়টি? নতুন বোর্ড বই 2026 অনুযায়ী 13টি। 13টি না থাকলে 12টায় মারবা, 12টা না থাকলে তখন 16টায় মেরে আসবা। 13, 12, 16 সব থাকলে 13টিতে মেরে আসবা। ক্লিয়ার? মনে থাকবে তো? ওকে, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। বাক্যে কোন জ্যোতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই? চমৎকার এই প্রশ্নটা অনেকবার জব পরীক্ষা আসছে। কোলনে সেমিকোলন নাকি হাইফেন নাকি ড্যাশ, এখানে বলছে বাক্যে কোন জ্যোতি চিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই? দ্রুত বলো, কোনটা খাবে? মিনারা খাতুন, জাকিয়া জান্নাত মনি, মর্জিনা বেগম, রুকসানা আক্তার, দ্রুত বলো। তাহলে বাক্যে কোন জ্যোতি চিহ্ন থাকলে থামার প্রয়োজন নাই? তুমি দেখবে এই যে হাইফেন, এটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে। তা আমাদের নিবন্ধন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হলো জ্যোতি বা বিরাম চিহ্ন। জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নটা খুব ভালো করে পড়বেন, খুবই ভালো করে পড়বেন। ওকে, তাহলে হাইফেনে কিন্তু কোনো থামার প্রয়োজন নেই। পরটা দেখো, যে সমাসের সমসমান পদগুলো প্রত্যেকটি পদের সমাস হয় তাকে কোন সমাস বলে?
আমরা জানি, দেখো যে সমাসের সমসমান পদগুলোর প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ নাকি অব্যয়ভাব সমাস? মনে রাখবেন এই দ্বন্দ্ব সমাসে বেশিরভাগই পূর্বপদ নাউন হয়, পরপদেও নাউন হয়, এবং দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদেরই অর্থের প্রাধান্য থাকে। যেমন মা বাবা, এটা ব্যাস বাক্য কি? মা ও বাবা, মা বাবা, তা মা ও বাবা বাবা, এই যে এখানেও মা আছে মা আছে, এখানে বাবা আছে বাবা আছে, এই জন্য বলা হয় দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পায়। এটাও নাউন এটাও নাউন, এটাও নাউন এটাও নাউন। ক্লিয়ার? তা দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পায়। পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পায়? উত্তর হবে দ্বন্দ্ব। আর দ্বন্দ্ব বানানটা দেখো, এই দয়ের নিচেও বফলা, এই দয় এটাও বফলা এটাও বফলা, উভয় দয়ের নিচে কিন্তু বফলা থাকবে। লিখছেন? ওকে, আমরা পরের প্রশ্ন যদি আপনাদেরকে একটু দেখি, একটু পরের প্রশ্ন যদি দেখি, বলো অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটা? এই ধরনের প্রশ্ন পাঠতে হলে তোমার অলুক দ্বন্দ্ব সমাসটা কি? অলুক শব্দের অর্থ হলো বিভক্তির লোপ না পাওয়া, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে কোনো বিভক্তির লোপ পাবে না, অর্থাৎ বিভক্তি যুক্ত থাকবে, এক কথায় অবশ্যই সপ্তমী বিভক্তি, অর্থাৎ পূর্ব পদেও সপ্তম বিভক্তি, পরপদেও সপ্তম বিভক্তি যুক্ত হবে, এ অথবা অন্তস্থিতে যুক্ত থাকে, তাই না? যেমন আমরা যদি বলি এই যে দেখো, আমরা যদি বলি মাছ আর একটা বললাম ভাত, এটাকে যদি অলুকে নিয়ে যাই তাহলে হবে মাছে, আর একটা কি লিখবো? ভাতে। এই যে মাছ এ ভাতে, এই একটা এই একটা হয়ে গেল। এরপর যদি বলি ক্ষেত খামার, ক্ষেত খামার, এটাকে যদি অলুকে নিয়ে যাই তাহলে হবে খেতে, ক্ষয়কারে খেত হয়কারে খেতে, ক্ষয়কার খা ময়কার মা রয়কারে, এই যে খেতে খামারে হয়ে গেল। তা অলুক দ্বন্দ্ব কোনটা হবে? এখানে আছে দুধে ভাতে, এটা হবে, আর বাকিগুলো এগুলো হবে না। হয়ে গেল? এগুলো তোমরা অনেক পারো, কারণ এগুলো আমরা অনেকবার তোমাদেরকে করিয়েছি, অলুক দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, তাহলে এই যে মাছে ভাতে, আকাশে বাতাসে, চলনে বলনে, শয়নে স্বপনে, এগুলো সবই হলো অলুক দ্বন্দ্ব সমাস। পরেরটা দেখি আমরা, কর পল্লবের ন্যায় সমান সমান কর পল্লব। একটা দেখো উপমান কর্মধারায় সমাস, একটা হলো উপমান কর্মধারায়, আর একটা আমরা শিখি উপমিত কর্মধারায়। তা একটা উপমান কর্মধারায় সমাস, আর একটা হলো উপমিত কর্মধারায় সমাস। উপমান কর্মধারায় সমাসে এই কথাটা কিন্তু সত্য, কথাটা কি? কথাটা সত্য। আর উপমিত কর্মধারায় সমাস, এই কথাটা কিন্তু ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আর উপমিত কর্মধারায় সমাস পূর্বপদ নাউন হয়, পরপদটাও কি হয়? নাউন হয়। আর উপমান কর্মধারায় সমাস পূর্বপদ নাউন, পরপদটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর উপমান কর্মধারায় সমাসের ব্যাস বাক্যের মাঝখানে কি বসে? উপমান হলে ব্যাস বাক্যের মাঝে, ব্যাস বাক্যের মাঝে সাধারণত এই যে ন্যায় বসে। আর উপমিত কর্মধারায় সমাসে ব্যাস বাক্যের শেষে ন্যায় বসে, ব্যাস বাক্যের শেষে, ব্যাস বাক্যের শেষে ন্যায় বসে। এখন দেখো তাহলে কি হবে, দেখো উপমান কর্মধারা কর পল্লব মানে কি? এই কর পল্লবের মানে কি? ক র, কর, কর মানে কি? হাত, পল্লব প লয় লয় ব, পল্লব মানে কি? পাতা, কর মানে কি? হাত, আর পল্লব মানে কি? পাতা। তা হাত কি পাতার মতো হতে পারে? কথা বলে, হাত কি পাতার মতো হতে পারে? হতে পারে, ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তাই কর মানে হাত, এটাও নাউন, পল্লব মানে পাতা, এটাও নাউন। তো দুইটা যদি নাউন হয় তাহলে কি উপমিত কর্মধারায় সমাস হয়। আর উপমিত কর্মধারায় সমাসে ব্যাস বাক্যের ন্যায় কিন্তু শেষে বসে, তাহলে ব্যাস বাক্য কি হবে? কর পল্লবের ন্যায়। সুতরাং এটা হবে উপমিত কর্মধারায় সমাস। লিখছেন সবাই? ওকে, ওকে, হয়ে গেল। পরে প্রশ্নটা যাই আমরা, কোনটি দ্বিগু সমাস? এখন দেখো দ্বিগু সমাস চেনার উপায় কি? দ্বিগু সমাস এর চেনার উপায় হলো পূর্বপদ সংখ্যা থাকে, পূর্বপদ কি থাকে? পূর্বপদ সংখ্যা থাকে, প্লাস পরপদ নাউন হয়। তা পূর্বপদ যদি সংখ্যা থাকে, পূর্বপদ যদি সংখ্যা থাকে আর পরপদ যদি নাউন হয়, তাহলে সেটা কি হয়? দ্বিগু সমাস হয়, দ্বিগু সমাস হয়। যেমন আমরা যদি বলি চৌরাস্তা, চৌরাস্তা। এবার যদি বলি তেপান্তর, তেপান্তর। চৌ মানে কি? 4, এটা একটা সংখ্যা, রাস্তা কি? নাউন, তে মানে কি? 3, এটা একটা সংখ্যা। এবং ব্যাস বাক্যের শেষে সবসময় তুমি
সমাহার বসাই দিবা। তাহলে এই দেখো চৌরাস্তা কি 4 রাস্তার সমাহার, তেপান্তর কি 3 প্রান্তরের সমাহার। এরকম পরীক্ষা অনেক আসবে তোমার। নবরত্ন, নব মানে 9 রত্নের সমাহার সমান কি নবরত্ন। ঠিক আছে, এখন দেখো পরিভ্রমণ হবে, হবে না। আমরণ হবে, হবে না। মন গড়া হবে, হবে না। এটা হলো মন গড়া কি মন দিয়ে গড়া, তৃতীয় তৎপুরুষ সমাস। আমরণ মানে কি মরণ পর্যন্ত, অব্যয়ভাব সমাস, এটা কিন্তু হবে না। তা পরিভ্রমণ এটাও কিন্তু অব্যয়ভাব সমাস। কিন্তু সপ্তাহ মানে কি 7 দিনের সমাহার সমান সপ্তাহ। 7 দিনের সমাহার সপ্তাহ। 7 দিনের সমাস। শাপলা রহমান, এনিখা, নীলা সুলতানা, সুমাইয়া জাহান, আনোয়ার হোসেন, রুকসানা আক্তার, আব্দুল্লাহ আল শাফি। ভেরি গুড, হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, দেখো পরের প্রশ্ন দেখি, কোনটি উপপদ তৎপুরুষ সমাস? কোনটি উপপদ তৎপুরুষ সমাস? এইগুলো পার্থক্য। তোমার উপপদ তৎপুরুষ সমাস কি এটা আগে জানতে হবে। উপপদ তৎপুরুষ সমাস হলো, দেখবা 4টা অপশনের ভিতরে যে শব্দটা তোমার এখানে এক কথায় প্রকাশ করতে পারবা, ওই শব্দটাই হলো উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস কি? দেখো, এক কথায় প্রকাশের মতো, এক কথায় প্রকাশের মতো, এক কথায় প্রকাশের মতো। এখন তুমি দেখো এই 4টা অপশনের ভিতরে কোনটা এক কথায় প্রকাশ করা যায়? প্রতিবাদ, বিরুদ্ধবাদ এক কথায় প্রকাশ করা যাচ্ছে না, তার মানে উত্তর এটা হবে না। তাহলে বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত এক কথায় প্রকাশ করা যাচ্ছে না, এটাও না। উপগ্রহ, গ্রহের তুল, উপগ্রহ, এটা এক কথায় প্রকাশ করা যায় না। ছেলে ধরা এক কথায় প্রকাশ কি? ছেলে ধরে যে। এই ছেলে ধরার এক কথায় প্রকাশ কি? ছেলে ধরে যে। সুতরাং উত্তরটা হবে ছেলে ধরা। উত্তরে কি হবে? ছেলে ধরা। তার মানে উপপদ তৎপুরুষ সমাস থেকে পরীক্ষা প্রশ্ন আসলেই তুমি দেখবা 4টা অপশনের ভিতরে যেটা দেখবা এক কথায় প্রকাশ করতে পারবা সেটাই হবে। এবার বলো, পকেট মার কোন সমাস? দেখি এটা কেউ পারে কিনা। এইটা না পারলে এমন থাপ্পড় মারবো গালে, দেখবা দাঁত পড়ে যাবে। এটা যে পারবা না, ওরে ধৈরা বুড়িগঙ্গায় ফারাই দিব একেবারে। নাসরিন সুলতানা, হানজালা হাফিজ এবং শম্পা শিখারি, গোলাম রাব্বানি, জান্নাতুল ফেরদৌস জাকি, মিনারা, মাসুদ রানা, এ কে সুশীল, নিলয়। দ্রুত বলো, এটা কি হবে? পকেট মার কোন সমাস? পকেট মার কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, প্রাদি সমাস নাকি বহুব্রীহি সমাস? পকেট মার কোন সমাস? অর্জনমুখী অনন্যা স্যার উপপদ হবে। সুমাইয়া জান উপপদ হবে। সাদাত রাকিব খ নাম্বার, জানাতুল খ নাম্বার, আহসানুল্লাহ খ। তোমরা পেরেছো, কারণ এটা এক কথায় প্রকাশ করা যায়। পকেট মারের এক কথায় কি? পকেট মারে যে, পকেট মারে যে। তাহলে এক কথায় প্রকাশ করা গেছে, সুতরাং এটাই হবে উপপদ তৎপুরুষ সমাস। মনে থাকবে? ওকে, পরেরটা দেখি আমরা। চৌচালা কোন সমাসের উদাহরণ? দেখো, বহুব্রীহি, দ্বিগু, তৎপুরুষ নাকি কর্মধারায়? দ্রুত বলো। এই প্রশ্নগুলো যারা রিসার্চ করতেছেন, যারা ক্লাসটা করতেছেন, এগুলা দেখবেন যে আপনাদের বেসিক কতটা স্ট্রং হয়। বেসিক কতটা স্ট্রং এটা খেয়াল রাখবেন। অনেকে ভাবতেছেন যদি জব মেডিসিনে আগে ভর্তি হতাম, যদি আমাদের ক্লাসগুলো আগে থেকে করতেন, তাহলে অনেক দূরে এগিয়ে যেতেন। ভাবতেন যে এই জিনিসগুলো করলে হয়তো আমার আরো 1 থেকে 2 বছর আগে আমার চাকরিটা হয়ে যেত। আপনাদের যাদের বয়স প্রায় শেষ পর্যায়ে, যারা জব মেডিসিনের সন্ধান পেয়েছেন সবার শেষে, তারা কিন্তু মনে মনে এটাই ভাবতেন, ইস রে, এই ভুলটা কিন্তু আমি করেছিলাম। তো এই জিনিসগুলো যদি আমি আগে থেকে যদি ক্লাসগুলো করতাম জব মেডিসিনের, তাহলে আমার তো চাকরিটা হয়ে যেত। এই জন্য বললাম যে ভাইয়ারা, যারা ভর্তি হন নাই জব মেডিসিনের কোর্সে ভর্তি হন, ইনশাল্লাহ এখন কিন্তু 50% ডিসকাউন্টে ভর্তি চলতেছে, কোরবানির অফারে, দেখবেন চাকরি হয়েই যাবে। তা স্যার দেখেন স্যার, চৌচলা একটা হলো আমাদের, একটা আছে সংখ্যাবাচক বহুব্রীহি। দেখো, সংখ্যাবাচক বহুব্রীহি এই একটা জিনিস আছে, এটার সাথে ভেজাল লাগে দ্বিগু সমাস। দ্বিগু সমাস এইটার সাথে এটার ভেজাল লাগে। তা এই দুইটার মধ্যে পার্থক্য দেখো, এখানেও পূর্ব পদে কি থাকে? সংখ্যা থাকে। পূর্ব থাকে সংখ্যা থাকে, পরপদ কি হয়? নাউন হয়। এখানে পূর্ব পদে কিন্তু তোমার কি থাকে? সংখ্যা থাকে, প্লাস পরপদ কি হয়? নাউন হয়। তা এখানে দেখো, চৌ এটাও পূর্বপদ সংখ্যা, পরপদ নাউন। এখন তুমি এটা দ্বিগু সমাসে টিক দিবা নাকি বহুব্রীতে টিক দিবা? একটু খেয়াল করো। বহুব্রীহি সমাস যদি ব্যাস বাক্য নির্ণয় করো, শেষে একটা জার বসাতে হয়, আর দ্বিগু সমাসে ব্যাস বাক্যের শেষে একটা সমাহার বসাতে হয়। আর পরীক্ষায় তো ওইগুলো দিয়ে দেয় না। আবার দেখো, এই বহুব্রীহি মানে থার্ড পার্সন, মানে পূর্বপদ পরপদ ভিন্ন নতুন একটা অর্থ প্রকাশ পায়। পূর্বপদ পরপদ ভিন্ন নতুন যদি কোনো অর্থ প্রকাশ পায়, তাহলে সেটা কেবল বহুব্রীহি হয়।
আর এখানে পূর্বপদ পরপদ কোনো নতুন অর্থ প্রকাশ পায় না, অর্থাৎ যা আছে তাই হয়। এখন দেখো আমি যদি বলি চৌচালা, তুমি দেখো যখনই বললাম চৌচালা, চৌচালা বললেই তোমার চোখের সামনে একটা ঘরকে বুঝাইছে, বলা যাবে না যে চার চালের সমাহার। চৌচালা যখনই বলছি তোমার চোখের সামনে ভেসে উঠলে চৌচালাটা ঘরের ছবি। সুতরাং চৌচালা এটা কি, এটা অবশ্যই হবে সংখ্যাবাচক বহুব্রী সমাস, সংখ্যাবাচক বহুব্রী। ঠিক আছে, তারপর দেখো এই যে চৌচালা, তারপর তেপায়া, দেখো তেপায়া বলতেই একটা চেয়ার টেবিল এরকম ছবি ভেসে ওঠে, সুতরাং থার্ড পার্সন বোঝাচ্ছে, এই জন্য তেপায়া এটাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রী। মনে থাকবে তেপায়া। এবার দেখো সেতার, সে মানে তিন, সেতার মানে কি তিন তারের সমাহার, এটা বলা যাবে না, সেতার বলতেই একটা বাদ্যযন্ত্র ছবি আপনার সামনে ভেসে উঠতেছে, সুতরাং এগুলো থার্ড পার্সন বোঝাচ্ছে। এরকম দেখো দশানন, দশানন বলতে রাবণকে বোঝাচ্ছে, দশানন। এখন যতই পূর্বপদের সংখ্যা থাকুক না কেন এগুলো কিন্তু সংখ্যাবাচক বহুব্রী হবে। এগুলো কি হবে তাহলে চৌচালা আছে যার, হ্যাঁ চার চাল আছে যার, চার চাল আছে যার, তো এগুলো কি হবে অবশ্যই সংখ্যাবাচক বহুব্রী। এগুলো সমাসের ক্লাসে বিস্তারিত আমি শিখিয়েছি আপনাদেরকে। এবার আসছে নিত্য সমাস। স্যার নিত্য সমাসটা কি, এটা চেনার উপায় তোমার জানতে হবে। কোন শব্দের মধ্যে যদি তুমি দেখো অন্তর, কোন শব্দের মধ্যে অন্তর অথবা যদি মাত্র, এই দুইটা শব্দ লুকানো থাকে তাহলে সেটা তোমার নিত্য সমাস হবে। চলো আমি বুদ্ধি শিখিয়ে দিলাম, কোন শব্দের মধ্যে যদি অন্তর অথবা মাত্র থাকে তাহলে সেটা নিত্য সমাস হয়। যেমন যুগান্তর, লেখো যুগান্তর, তারপর লেখো ভাষান্তর, যুগান্তর ভাষান্তর। এবার আমরা বলি কি দর্শন মাত্র, দর্শন মাত্র। তাহলে উত্তরটা কি হবে বলো? শামীম রেজা তিনি বলেছেন ঘ, স্যার জল মাত্র। ভেরি গুড, তাহলে উত্তরটা হবে জল মাত্র, কারণ এখানে কি আছে এই যে মাত্র। তাহলে পলেছাটা এটা হবে না, ভবনদী জয়ধ্বনি এগুলো হবে না। ওকে, তাহলে কোনটি নিত্য সমাস? জল মাত্র। কোন শব্দের মধ্যে অন্তর অথবা মাত্র থাকলে সেটা অবশ্যই নিত্য সমাস হবে। চমৎকার একটা প্রশ্ন, গরুতে দুধ দেয়, এই বাক্যে গরুতে কোন কারকে কোন বিভক্তি বলেন? গরুতে দুধ দেয় এই বাক্যে গরুতে কোন কারক, দেখে কে কে পারেন? তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না। গরুতে দুধ দেয়, এখন দেখো কোন কারক, দেখি তোমরা কি কোনটা বলছো দেখি। সার্জ রানা, খ নাম্বার শম্পা শিখারি তিনি বলছেন খ, খ। আচ্ছা দেখি এই বাক্যে করণ কারক আছে, কর্তা কারক আছে, অপাদান আছে, অধিকরণ আছে। আচ্ছা গরুতে দুধ দেয়, বাক্যটা হলো গয়কারে গো রস্করু তয়কারতে, গরুতে কি দেয়? আমাদের দুধ দেয়। দেখেন দাগ কোনটায়? গরুতে। এ বাক্যে ভার কোনটা? দেয়, দেয়টা হলো ভার, দেয়টা হলো কি ভার। এখন কর্তা কারক চেনার উপায় কি? যদি দেখো সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে, যদি দেখো সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে তাহলে উক্ত সাবজেক্টে কর্তা করে। এক কথা যে করবে সেই কর্তা, যে করবে সেই কর্তা। এখানে দেওয়া হলো ভাত, দেওয়ার কাজটা কি গরু এই বাক্যে নিজে করে? হ্যাঁ, এই বাক্যের টোটালটাই দুধ দেওয়ার কাজটা গরু নিজেই করে, সুতরাং এটা 100% কর্তা কারক। মূল শব্দ গরু, বিভক্তি আছে তে, এ অ তে তে সপ্তমী, সুতরাং এটা হবে কর্তা কারকে সপ্তমী। কর্তা কারে কি হবে? সপ্তমী, 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 সপ্তমী। মনে থাকবে তো? কর্তা কারে কি হবে? সপ্তমী। এটা কি ক্লিয়ার? এখন তুমি যদি পরীক্ষা হলে ভাবো স্যার গরুতে এবার দুধ দেয় কেমনে? গরুতে দাঁড়াই থাকে, গোয়ালা যাইয়া দুধ টাইনা টাইনা বাইর করে, তাহলে কাজটা তো গোয়ালা করছে, তাহলে এখানে বাক্যে তো গোয়ালা নাই, তাহলে এটা তো কর্তাকারক হবে না। এইরকম পরীক্ষা হলে ভাবা যাবে না। এক কথায় যে করবে সেই কথা, হতে পারে সে ব্যক্তি, হতে পারে সে বস্তু, এক কথায় যে করবে সেই কর্তা, যে করবে সেই কর্তা। ক্লিয়ার? পরে প্রশ্ন দেখি। আজকে কিন্তু বেসিক ক্লাসে তোমাদের নিবন্ধনের বেসিক ক্লাসে কিন্তু আমি কারক শেষ করে দিয়েছিলাম। বেসিক ক্লাসে কারকতে পারাগার বিনতে হাসান খাদিজা আক্তার নাদিরা। আচ্ছা বলো এটা কি হবে?
পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এটা নিবন্ধন পরীক্ষা আছে 19 সালে। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এই বাক্যে জল কোন কারকে কোন বিভক্তি বলো দেখি কে পারেন। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, জলের নিচে দাগ, এটা কর্তা কারকে সপ্তমী, কর্মকারকে শূন্য, কর্তা কারকে শূন্য নাকি করণ কারকে শূন্য, দ্রুত বলো। তুহা, আফসানা, লিজা, শামীম রেজা, দ্রুত, রুমান আক্তার, ইভা, তাড়াতাড়ি, নীল আকাশ, মুস্তাফিজুর রহমান। আচ্ছা আমি দেখতেছি যারা কমেন্ট করে ওরাই বারবার কমেন্ট করে, অন্যরা কিন্তু কমেন্ট করে না, চুপচাপ থাকে। এর মানে হলো তারা পারে না, এর মানে হলো তারা পারে না। এখন এবার চিন্তা করতেছেন যারা কমেন্ট করে, যারা উত্তরটা পারে, ওরা কেন কমেন্ট করে? কারণ ওরা পারে, ওরা বেসিক ক্লাসগুলো করেছে, যে কারণে ওরা পারে। আর যারা শুধু বোবার মতো আপনারা তাকায় তাকায় দেখতেছেন, তাদের মনে করতে হবে যে আপনার অনেক ল্যাকিংস আছে, আপনার বেসিক স্ট্রং করা দরকার, নতুবা আপনি কখনোই পরীক্ষায় চাকরি পাবেন না। তাহলে এই দেখো, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এটা কোন কারক? দ্রুত বলো। মর্জিনা বেগম, স্যার কর্তাই শূন্য, লাবণ্য, গ গ গ। আমি বলেছি যে করবে সেই কর্তা। আচ্ছা, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এই বাক্যে ভার কোনটা? নামছে। তুমি ভার গুলো খুঁজবা, নামছে। দেখো তো এই বাক্যে এই পাশে যা আছে ভাবা, দেখার টাইম নেই তোমার। জল নামছে, তুমি দেখো তো এখানে নামার কাজটা কি জল নিজে করছে? হ্যাঁ, জল নামছে, নামার কাজটা জল নিজেই করছে, সুতরাং এটা হলো কর্তা কারক, কোনো বিভক্তি নাই, তার মানে কর্তাই শূন্য। কি ক্লিয়ার? এই ফেরদৌসি, তোমার কর্তা সপ্তমী দিলা কেন? কও বেবি, সপ্তমী হবে, কখনো সপ্তমী হবে? তোমরা এটা ভুল করো। তোমরা ভুল করো কেন? কিছু মানুষের কাছ থেকে তোমরা এটা শেখো। তুমি ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করছো, কি নামছে? জল নামছে, কর্মকারকে টিক দিয়ে, সেটা ভুল। একটা জিনিস, কারক নির্ণয়ের ক্ষেত্রে তুমি আগে দেখবা, যদি 4টা অপশনের ভিতরে পরীক্ষা হলে দেখো কর্তা কারক নামে একটা জিনিস থাকে অপশনে, তাহলে তুমি আগে আইডেন্টিফাই করবা ওইটা কর্তা কারক হয় কিনা, কর্তা কারক হয় কিনা। তা কর্তা কারক কেমনে চেনার উপায়? অর্থাৎ সাবজেক্ট নিজে ভার্বের কাজ করবে, সাবজেক্ট নিজে ভার্বের কাজ করবে, এখানে নামার কাজটা সাবজেক্ট নিজেই করে, সুতরাং এটা কর্তা কারক। যদি দেখো অপশনে কোথাও কর্তা কারক নাই, তখন তুমি চিন্তা করবা কর্মকারকের কথা ভাববা। কর্মকারক মানে কি? অবজেক্ট। আমরা কিভাবে অবজেক্ট বের করি? ভার্বকে কি বা কাকে দিয়ে আমরা প্রশ্ন করি। তো কি বা কাকে দিয়ে কখন আমরা প্রশ্ন করব? যখন দেখবো অপশনে কোথাও কর্তা কারক নাই, তখন তুমি নিশ্চিন্তে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো। ক্লিয়ার? পরের প্রশ্নটা আমরা একটা দেখি, বলো পরের প্রশ্নটা করো। জল পড়ে পাতা নড়ে, এখানে পরের নিচে কিন্তু কোনো দাগ হবে না, এখানে জলের নিচে দাগ আর হলো পাতার নিচে দাগ। বলো, এটা মূলত দেখো আমি এখানে লিখে দিচ্ছি জল পড়ে, এখানে জলের নিচে দাগ, আর একটা হলো পাতা, পাতার নিচে দাগ, নরে নরে। বলো এখানে জল এবং পাতা কোন কারকে কোন বিভক্তি? দ্রুত বলো। নীলা সুলতানা, কারেন্ট গেল। হ্যাঁ, কারক হলো ক্রিয়ার খেলা, কথা সত্য। তুমি যদি ভার বা ক্রিয়াপদ না চেনো, তাহলে তুমি কখনোই কারক পারবা না। এই জন্য তোমাকে ভার বা ক্রিয়াপদটা অবশ্যই চিনতে হবে। দ্রুত বল, উত্তর কোনটা হবে? জান্নাতুল ফেরদৌস লিখছেন স্যার কর্তাই শূন্য, ববি কর্তাই শূন্য, জান্নাত অর্শি শম্পা বলছে স্যার ক নাম্বার উত্তরটা হবে। দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত, তোমরা বুঝছো? আবার বলে দিচ্ছি, তুমি দেখো আগেই দেখো এর ভিতরে কর্তা কারক আছে কিনা। পরীক্ষা হলে কারক যাই আসুক না, আগে দেখো কর্তা কারক আছে কিনা। অপশনে কর্তা কারক আছে, হ্যাঁ অপশনে কর্তা কারক আছে, এখন দেখো ওটা কর্তা কারক হয় কিনা। তা কর্তা কারক মানে কি? এখানে ভার কোনটা? এখানে ভার হলো পরে, পরেটা হলো ভার। দেখো এখানে পড়ার কাজটা কি জল নিজে করে? হ্যাঁ, পড়ার কাজটা জল নিজেই করে, তার মানে কর্তা কারক। এখানে ভার কোনটা? নরে। দেখো এখানে নর কাজটা কি পাতা নিজেই করে? হ্যাঁ, এখানে নর কাজটা পাতা নিজেই করে, সুতরাং এটা হলো কর্তা কারক। কোন পাতায় বিভক্তি নাই, জলে বিভক্তি নাই, সুতরাং এটা কর্তায় শূন্য। ক্লিয়ার? তুমি যদি এটা আগেই তুমি যদি কর্মকারকে টিক দাও, কি পড়ে? জল পড়ে। কি নরে? পাতা নরে, তাহলে তুমি পরীক্ষায় ভুল আসবা। ভুল তুমি কর্মকারকে টিক দিয়ে যাবে, এই ভুলগুলা করা যাবে না। স্বপ্নের সন্ধি, মোহাম্মদ সোহাগ, আব্দুর রহিম, ফজিলুদ্দিন, অনু, রিমন, বণিক, রাজু, লাবণ্য, লিমা। পরেরটা দেখি, পরের প্রশ্নটা করো। উদ্যম বিহনে কার পুরে মনোরথ, এখানে উদ্যম কোন কারকে কোন বিভক্তি? অনেকে মনে করে স্যার এই বাক্যটার অর্থই তো বুঝি না। উদ্যম মানে হলো চেষ্টা, উদ্যম মানে কি? চেষ্টা। স্যার বিহনে মানে কি? ব্যতীত। এই ব্যতীত বানানটা কিন্তু পরীক্ষা আসে। মনোরথ মানে কি? মনের আশা। মনোরথ মানে কি? মনের আশা। এবার বলো তাহলে
তাহলে চেষ্টা ব্যতীত কারো কি মনের আশা পূরণ হয়? তার উত্তর করতে হবে। কোনটা হবে দ্রুত বলো। অধিকরণে শূন্য কি কয়? চেষ্টা ব্যতীত কারো কি মনের আশা পূরণ হয়? কি হবে? অপাদান কারক হবে। অপাদান মানে তো মাইনাস, অপাদান মানে কি মাইনাস, এটা তো হবেই না। যেহেতু কর্তা কারক আছে, দেখি তো এটা কর্তা কারক হয় কিনা। এখানে ভাগ কোনটা? পূরণ করা। পূরণ করার কাজটা কি বাকি উদ্যম করছে? করে নাই, তার মানে এটা কর্তা কারক হবে না, এটা বাদ দাও। অধিকরণ কারকে তিনটে বোঝায়, টাইম, স্থান, বিষয়। এখানে টাইমও বুঝায় নাই, স্টপ টাইম বুঝায় নাই, সাবজেক্টে বুঝায় নাই, স্থানে বোঝাতে, এটাও কাটা। তার মানে ভার্বকে কিসের দ্বারা, কিসের দ্বারা বা কি উপায় দ্বারা যদি প্রশ্ন করা যায় তাহলে সেটা করণ কারক হয়। তা কি ব্যতীত? চেষ্টা ব্যতীত, তার এটা করণ কারক হবে। উত্তরটা কি হবে? করণ। উত্তরটা কি হবে? করণ। এটা কোন কারক বলো? জিজ্ঞাসিবে জনে জনে। দেখো এটা অপশনে কর্তা আছে কিনা, আছে, দেখো তো কর্তা কারক হয় কিনা। এই বাক্যে ভার্ব কোনটা? জিজ্ঞাসা করা। তা জিজ্ঞাসিব জনে জনে, এই বাক্যে জিজ্ঞাসা করা কাজটা কি জনে জনে করছে? করে নাই, তার মানে এটা কাটা। ওরে কিসের দ্বারা প্রশ্ন, কিসের দ্বারা জিজ্ঞাসা হবো বা কি উপায়ে জিজ্ঞাসা করব, করণ কারক হয়। আর পঞ্চমী বিভক্তি তো হতে থেকেছে, কোথাও হতে থেকে চেয়ে আছে নাই, ওটাও কাটো। অপাদান কারক মানে কি মাইনাস, এখানে জিজ্ঞাসিবে জনা জানে কোনো মাইনাস কিছু বুঝায় না, তার মানে পড়ে থাকলে সপ্তমী। এভাবে তিনটা কেটে কেটে উত্তর পরীক্ষার হলে করা যায়। কর্মের সপ্তমী, তাহলে কর্মকারক কোনটা? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে এবার? তা কাকে জিজ্ঞাসা করবা? জনে জনে জিজ্ঞাসা করবা, সুতরাং এটা হবে কর্মের সপ্তমী। মূল শব্দ জন, জন বিভক্তি আছে আই এ এ, কর্মের সপ্তমী। যখন কোনো কারক পারবা না তখন একটা একটা কাটতে কাটতে যাবা। যখন কোনো কারক পারবা না তখন তোমার একটা একটা কাটতে কাটতে যাবা, তাহলে তুমি পারবা। দেখো, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, দাগ কোথায়? রাঘবে। রাঘব, একটা জিনিস খেয়াল করো, সেটা হলো অপাদান কারক নামে একটা কারক আছে। যদি অপাদান কারকে যদি ভয় বা ডর থাকে কোন বাক্যে, খেয়াল করো, কোন বাক্যে ডর অথবা ভয়, কোন বাক্যে ডর অথবা ভয় থাকলে, কোন বাক্যে ডর অথবা ভয় থাকলে কি হবে? ডর বা ভয় থাকলে এই ডর ভয় হবে কর্মকারক। এবং যাকে তুমি ভয় পাও, কোন বাক্যে ডর অথবা ভয় থাকলে, যাকে ভয় পাবা তুমি, যাকে ভয় পাওয়া বুঝায়, যাকে ভয় পাওয়া বুঝায়, ওই ব্যক্তিটা হবে বা ওই প্রাণীটা হবে তোমার অপাদান কারক। অর্থাৎ যাকে তুমি ভয় পাবা, যদি বলি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ভয়টা পাইলা কারে? বাঘটাকে। বাঘ কি? অপাদান কারক। ক্লিয়ার? আমি পিপিলিকায় বড্ড ভয় পাই, তুমি ভয়টা পাইলা কারে? পিপিলিকাকে। পিপিলিকা কি? অপাদান কারক। আমি গার্লফ্রেন্ডকে বড্ড ভয় পাই, আমি বয়ফ্রেন্ডকে বড্ড ভয় পাই, আমি হাজবেন্ডকে বড্ড ভয় পাই, আমি বউকে বড্ড ভয় পাই। এই সমস্ত জায়গায় তুমি কাকে ভয় পাইলা? বয়ফ্রেন্ডকে পাইলা, গার্লফ্রেন্ডকে পাইলা, জামাইকে পাইলা, বউকে পাইলা। সুতরাং এগুলো সবই হবে অপাদান কারক। তো এখানে বলছে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, যেহেতু এখানে ডরাই একটা, ডরানো একটা শব্দ আছে। এখন তুমি ডরাইলা কারে? এই বাক্যে ডরানোটা কারে বোঝাচ্ছে? রাঘবটাকে বোঝাচ্ছে। সুতরাং এই বাক্যে রাঘব হবে অপাদান কারক। আর বিভক্তি আছে এ, তার মানে অপাদানে সপ্তমী। অপাদানে কি সপ্তমী? ক্লিয়ার? আনাবিয়া জান্নাত, তর্শি, সুমাইয়া খাতুন, মনিরা খাতুন, মিস্টার ববি। ওকে, সবাই পারছেন তাই না? পরের প্রশ্নটা আমরা একটু দেখি। দেখো, গাড়ি স্টেশন ছাড়লো, এখানে কি বলছে? গাড়ি স্টেশন ছাড়লো। তোমার দাগটা কোথায়? স্টেশনের নিচে। এই জিনিসটা একটু খেয়াল করো। একটা হলো অপাদান কারক, একটা হলো অপাদান। আমরা জানি অপাদান মানে মাইনাস,
শর্টকাট মনে রাখবা। আর একটা আমরা বলি অধিকরণ করো। অধিকরণ মানে প্লাস, অধিকরণ মানে কি বোঝায়? অধিকরণ মানে প্লাস, অপাদান মানে মাইনাস। এখন অপাদান কারকে একটা স্থান বোঝায়, অধিকরণ কারকে স্থান বোঝায়। অপাদান কারকে যে স্থানটা বোঝাবে ওই স্থানটা চলমান বোঝাবে অথবা মাইনাস বোঝাবে। অধিকরণ কারকে যে স্থানটা বোঝায় ওটা স্টপ বোঝাবে, স্টপ বুঝাবে, চলমান বুঝাবে না। এখন দেখো যদি বলি গাড়ি স্টেশন পৌঁছলো, পৌঁছলো, তা গাড়ি স্টেশন পৌঁছলো। এখন দেখো এখানে স্টেশন কি একটা প্লেস বা স্থান। এখন এখানে গাড়ি ভার কোনটা? পৌঁছতো, গাড়ি স্টেশন পৌঁছতো, কোনো মাইনাস বোঝাচ্ছে? স্টেশন থেকে গাড়িটা কি মাইনাস বোঝাচ্ছে? না, প্লাস বোঝাচ্ছে। থেমে গেছে আইসা, প্লাস বুঝালে এটা কি অধিকরণ করো, এটা কোনো বিভক্তি নাই, এটা হবে অধিকরণে শূন্য। এখন দেখো এখানে বলছে গাড়ি স্টেশন ছাড়লো, ছাড়লো মানে কি? এই স্টেশন থেকে গাড়িটা মাইনাস হয়ে যাচ্ছে, চলমান বোঝাচ্ছে। তার মানে এটা 100% অপাদান কারক, কোনো বিভক্তি নাই, তার মানে এটা হবে অপাদানে শূন্য। এরপর হবে অপাদানে শূন্য। কি পারলেন সবাই? ওকে, গুড। বেসিক ক্লাস করবা, দেখবা সবই পারবা। পরেরটা দেখো, পুকুরে মাছ আছে, এটা কি হবে বলো? পুকুরে মাছ আছে, দেখো পুকুর এটা একটা স্থান, পুকুর একটা এটা কি স্থান, স্টপ প্লেস বোঝাচ্ছে এটা। পুকুরে মাছ আছে, তা পুকুর একটা কি স্থান। তা মনে রাখবা, মনে করো এই একটা পুকুর, এই একটা পুকুর, পাশাপাশি এই একটা পুকুর আছে, দুইটা পুকুর কিন্তু এখানে। এখন একটা শব্দ আছে ঐকদেশিক, একটা শব্দ আছে এখানে ঐকদেশিক, অধিকরণ কারকের ভিতরে ঐকদেশিক। আর একটা টপিক আছে অভিব্যাপক, অভিব্যাপক, এই দুইটা আছে। এখন দেখো ঐকদেশিক মানে কি, আর অভিব্যাপক একটা কথা আছে। ব্যাপক মানে এটা পুরোটা সব জায়গায় মোটামুটি থাকবে, বেশি আকারে থাকবে। ব্যাপক মানে একদম ব্যাপক আকারে থাকবে, বুঝতেই পারতেছো। আর ঐকদেশিক মানে এটা কম জায়গায় থাকবে, এটা কি কম জায়গায় থাকবে। অভিব্যাপক, ব্যাপক একটা কথা আছে, ব্যাপক মানে সব জায়গায় থাকবে। যদি বলি পুকুরে পানি আছে, যদি বলি পুকুরে পানি আছে, দেখো পুকুর একটা স্থান, পুকুরে পানি যতটুকু থাকে ততটুকু কিন্তু সব জায়গায় থাকে একবারে। তার পুকুরে পানি আছে, এটা কি হবে? অভিব্যাপক। আবার যদি বলি পুকুরে মাছ আছে, মাছ কিন্তু এরকম সব জায়গায় ভরে কিন্তু থাকে না, যে কোনো জায়গায় মাছ থাকতে পারে। সুতরাং পুকুরে মাছ আছে, এটা কি হবে? ঐকদেশিক। কি হবে? ঐকদেশিক। কি হবে? ঐকদেশিক। হ্যাঁ, আকাশে চাঁদ উঠেছে, তা চাঁদ তো আর আকাশে সব জায়গায় ওঠে না, যে কোনো জায়গায় উঠতে পারে, সুতরাং ওটা হবে ঐকদেশিক। কি হবে? ঐকদেশিক। মনে থাকবে। আর একটা যদি উদাহরণ এখান থেকে তুমি যদি পড়ো, যদি বলি দেখো বনে, বনে বাঘ আছে, বনে বাঘ আছে, বনের নিচে দেখ। আবার যদি বলে বনে গাছ আছে, বনে গাছ আছে, বলো তো কোনটা হবে? 1 2 কোনটা হবে বলো? বনে বাঘ আছে, বনে গাছ আছে। দ্রুত বলো, এটা তাড়াতাড়ি বলো, দ্রুত বলতে হবে, নাহলে কিন্তু পারবো না। দ্রুত 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 উত্তর দুটো বলো, বেসিক জ্ঞান কিন্তু থাকতে হবে। দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। খন্দকার, সাদিয়া, এস সুমন, মনিরা বেগম, ঐকদেশিক অভিভাবক। গুড, শামীম রেজা। বনে বাঘ আছে, বাকি সব জায়গায় থাকে, থাকে না, যে কোনো জায়গায় থাকতে পারে। তার মানে বনে বাঘ আছে, এটা ঐকদেশিক। আর বনে গাছ আছে, মোটামুটি বনে মোটামুটি সব জায়গায় গাছ থাকে, ব্যাপক ভাবেই থাকে, সুতরাং এটা হবে অভিব্যাপক। ক্লিয়ার? ওকে, এরপর দেখো পরেরটাকে দেখো, নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? এখন তোমাকে জানতে হবে তদ্ধিত প্রত্যয় কি আর কৃত প্রত্যয় কি। দেখো কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় মনে রাখবা। কৃত প্রত্যয় মানে কি? কৃত প্রত্যয় মানে হলো ভার বা ক্রিয়াপদ, আর তদ্ধিত প্রত্যয় মানে হলো নাউন। তদ্ধিত মানে এটা চোরামি বুদ্ধি। কৃত প্রত্যয় মানে ভার, তদ্ধিত প্রত্যয় মানে নাউন। এখন বলছে নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় বলো? এই দেখো, হাত জোকলা হাতল, চল যখন চলন্ত, রাত যোগ না রান্না। দ্রুত বলো। তুমি যদি ভার না বুঝো, মনে রাখবা ভার মানে ধাতু। ভার মানে কি? ভার বা ধাতু। স্যার ধাতু কি? অর্থাৎ যেটার কোনো অর্থ নির্ণয় করতে পারবা না তুমি, যেটার কোনো অর্থ নির্ণয় করা কঠিন, অর্থ নির্ণয় করা কঠিন। আর নাউন তো সহজ। নাউন কি? আম, জাম, কলা, নাউন। নাউন মানে কি?
কোনো কিছু নাম, তো উত্তরটা কি হবে বলো তো? কি হবে? এই যে হাত কি নাউন না ভার্ব? অবশ্যই নাউন। তাহলে হাত, তো উত্তরটা এটাই হয়ে যায়। চল এটা একটা ভার্ব, রাত এটা একটা ভার্ব, তো সুতরাং এটাও কৃত প্রত্যয়, এটাও কৃত প্রত্যয়। উত্তরটা হবে হাত যোগ ল সমান হাত। মনে থাকবে তো? মিনা সুলতানা, জলকদার, সাইফুল ইসলাম। ওকে, পরের প্রশ্ন আমরা চলে যাই। এটা ঝটপট কয়টা দেখি। আমরা 50টা প্রশ্ন সলভ করব। কয়টা? আজকে 50টা প্রশ্ন সলভ করব। ওকে, এবার দেখো কোনটি দেশি শব্দ? কেরোসিন, পাউরুটি না, পাউরুটি কিন্তু পর্তুগিজ শব্দ। পাউরুটি কি শব্দ? এখানে কিন্তু পাউরুটি কিন্তু আমাদের পর্তুগিজ শব্দ। আদালত, আইন সংক্রান্ত সকল শব্দ আরবি, কিন্তু আইন নিজে ফার্সি শব্দ। সুতরাং আদালত কি শব্দ? আদালত কিন্তু আরবি শব্দ। তা আইন সংক্রান্ত সকল শব্দ আরবি, আইন সংক্রান্ত সকল শব্দ আরবি, কিন্তু আইন নিজে ফার্সি শব্দ। তো এখানে কি বলছে? কোনটি দেশি শব্দ? তা কেরোসিন তো হতে পারে না, কুলা হতে পারে, তবে কুলা কিন্তু তদ্ভব শব্দ। আধুনিক বাংলা অভিধানে কুলা হলো তদ্ভব বা বাংলা শব্দ। তদ্ভব অথবা কি তদ্ভব অথবা বাংলা শব্দ হলো কুলা। কুলা হলো তদ্ভব বা বাংলা শব্দ, ওটা কিন্তু দেশি শব্দ না। আধুনিক বাংলা অভিধানে কুলা হলো তদ্ভব বা বাংলা শব্দ। যেহেতু অপশনে তদ্ভব বাংলা শব্দ নাই, তাই আমরা কুলাতে টিক দিয়ে চলে আসব। আচ্ছা, কোনটি অর্ধ তৎসম শব্দ? তার আগে আপনাকে জানতে হবে অর্ধ তৎসম শব্দটা কি। অর্ধ তৎসম শব্দ কি? দেখো, যে সকল শব্দ এখন আর চলে না, যে সকল শব্দ এখন এখন চলে না, যে সকল শব্দ এখন আর চলে না, বেল নেই একেবারে, অর্থাৎ যে সকল শব্দের এখন আর কোনো বেল নেই বা চলে না, ওই সকল শব্দকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তুমি দেখো, মাথা এই শব্দটা কি চলে না? আমরা ব্যবহার করি না? করি। তার মানে উত্তর এটা হবে না। আমরা কি ঢেকি শব্দটা ব্যবহার করি না? করি। ঢেকিতে ধান ভাঙো, তার মানে এটা উত্তর হবে না। আমরা কি বলি না ভবন, যে আমি একটা ভবন নির্মাণ করব, এটা ব্যবহার করি না? করি। তার মানে এটা উত্তর হবে না। কুৎসিত, কুৎসিত কি আমরা বলি না। আমরা কিন্তু এই শব্দটা ব্যবহার করি, কুৎসিত। আমরা এই শব্দটা ব্যবহার করি, আমরা বলি যে কুৎসিত চেহারার মানুষ, আমরা বলি, কিন্তু কুৎসিত হবে। এখানে বলছি কুৎসিত, তা উত্তরটা হবে এটা। এই শব্দটা এখন আর আমরা ব্যবহার করি না। এরকম তুমি দেখো, সেরাদ্দ, সয়কাসে রয়কারা দয় দা, এই শব্দটা আমরা এখন আর ব্যবহার করি না। বোষ্টম, এর শব্দটাও আমরা ব্যবহার করি না। নেমন্তন্ন, এ শব্দটা আমরা ব্যবহার করি না। গিন্নি, এই শব্দটা আমরা ব্যবহার করি না। সুতরাং এই যে জোসনা, জোসনা কেন জোসনা, এই শব্দটা আমরা এখন আর ব্যবহার করি না। সুতরাং এগুলো হলো অর্ধ তৎসম শব্দ। এক কথায় তুমি 4টা অপশনের ভিতর থেকে যেটা দেখবা আমরা এখন আর বাংলা ভাষায় ব্যবহার করি না, ওই শব্দটাই হলো অর্ধ তৎসম শব্দ। ক্লিয়ার? ডান লিখবা, ডান লিখবা, ডান লিখবা। ওকে, পরে আমরা দেখি। দেখো, চশমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা অনেকবার আসছে। এই শুক্রবারও চাকরি পরীক্ষা আসছে। চশমা কি শব্দ? এই শুক্রবারও কিন্তু এটা চাকরি পরীক্ষা আসছে। চশমা কি শব্দ? চশমা কি শব্দ? দ্রুত লেখো। চশমা কি আরবি শব্দ, পর্তুগিজ শব্দ, তুর্কি শব্দ, নাকি ফার্সি শব্দ? দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অনেকে কিন্তু কমেন্ট করতেছে, আমাদের নতুন নতুন অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত। দ্রুত লেখেন, দ্রুত। দ্রুত লেখেন, তাড়াতাড়ি। ফার্সি ফার্সি ফার্সি, মোটু গিন্নি ব্যবহার করে। দ্রুত লেখেন, দ্রুত লিখছেন, দ্রুত লেখো, দ্রুত দ্রুত। তাহলে চশমা শব্দটি কোন ভাষা থেকে আসছে? ফার্সি। ফার্সি মানে কি জানো? ফার্সি মানে ইরান। ফার্সি মানে কি? ইরান। তো চশমা কি শব্দ? ফার্সি শব্দ। কিছু কিছু ফার্সি শব্দ পরীক্ষায় আসে, এই কটা লিখে রাখেন, বারবার আসে, তুমি দেখবা। পোলাও, পোলাও কি শব্দ? ফার্সি শব্দ। এগুলো এটা পরীক্ষায় আসে। আবার দেখো, আমদানি রপ্তানি, আমদানি রপ্তানি, এগুলো পরীক্ষায় আসে। এগুলো কি শব্দ? ফার্সি শব্দ। লেখো, আমদানি রপ্তানি, পোলাও। এবার দেখো, গোলাপ, গয়কার গোল, এটা অনেকবার চাকরি পরীক্ষা, গোলাপ ফার্সি শব্দ। এবার দেখো, দোকান, এটা অনেক পরীক্ষা আসছে। দোকান কি শব্দ? ফার্সি শব্দ। তরমুজ, এই শব্দটা অনেকবার আসছে। তরমুজ কি শব্দ? ফার্সি শব্দ। লেখো, রোজা কি শব্দ? ফার্সি শব্দ। দ্রুত লেখো, রোজা। খোদা কি শব্দ? খোদা, এটা হলো ফার্সি শব্দ। অনেকবার পরীক্ষা আছে, দ্রুত লেখো। তাহলে পোলাও, আমদানি রপ্তানি, গোলাপ, দোকান, তরমুজ, রোজা, এগুলো ফার্সি শব্দ। দ্রুত লেখো।
নামাজ, নয়কার নাম ময়কার নামাজ ফার্সি শব্দ, দয়কার দা রয়কার রো গয়কার রা। দারোগা কি শব্দ? ফার্সি শব্দ। কারণ কোন চাকরির পরীক্ষা যদি দারোগা অপশনে ফার্সি না থাকে সেক্ষেত্রে তুমি তুর্কি টিক দিবা। কারণ আধুনিক বাংলা অভিধানে দেওয়া আছে দারোগা হলো কি শব্দ? দারোগা হলো অবশ্যই ফার্সি শব্দ। দারোগা কি শব্দ? ফার্সি শব্দ। দ্রুত লেখো নামাজ দারোগা, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার লেখো চেহারা, ফার্সি শব্দ। জঙ্গল, এগুলো অনেকবার চাকরি পরীক্ষা আসে, এগুলা ফার্সি শব্দ। তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি। ফার্সি থেকে পরীক্ষা প্রচুর পরিমাণে আসে, ফার্সি থেকে। এগুলো কিন্তু বারবার চাকরি পরীক্ষা আসছে, আমি এগুলোই কিন্তু দিয়েছি। দ্রুত লেখো। পেরেশান কি শব্দ? ফার্সি শব্দ। পয়কার পে রয়কার রে শয়কার শান, পেরেশান, এটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে, পেরেশান। দ্রুত লেখো। বাবেল মানদেব কি শব্দ? ফার্সি শব্দ। নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। বাবেল মানদেব, বয়কা বা বয়কা বেলা, বাবেল মানদেব। বাবেল মানদেব কি শব্দ? ফার্সি শব্দ। নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। দ্রুত লেখো। এগুলো কিন্তু অনেকবার আসে। তাহলে কি কি লিখলাম? পোলাও, আমদানি রপ্তানি, গোলাপ, দোকান, তরমুজ, রোজা, খোদা, জঙ্গল, নামাজ, দারোগা, চেহারা, পেরেশান, বাবেল মানদেব। এগুলো চশমা, এগুলো হলো ফার্সি শব্দ। লুঙ্গিও কিন্তু ফার্সি শব্দ, লুঙ্গি। এই লুঙ্গি কিন্তু ফার্সি শব্দ। তবে অপশনে লুঙ্গি যদি না থাকে তাহলে কিন্তু মর্সিয়া কি শব্দ? মর্সিয়াও কিন্তু ফার্সি শব্দ। তাহলে মর্সিয়া কি শব্দ? অনেক বাজার গাইডে দেয়া আছে মর্সিয়া আরবি, এটা কিন্তু ভুল তথ্য। আধুনিক বাংলা অভিধানে দেয়া আছে মর্সিয়া কি শব্দ? ফার্সি শব্দ। সুতরাং পরীক্ষা আসলে ফার্সিতে টিক দিবা। লুঙ্গি কি শব্দ? ফার্সি শব্দ। অপশনে ফার্সি না থাকলে তখন তুমি বর্মি টিক দিয়ে আসবা। ক্লিয়ার? মনে থাকবে? তা লুঙ্গি এখন খুইলা কই গেছে? বর্মি থেকে ইরান চলে গেছে, বার্মা থেকে ইরান চলে গেছে। বলে ক্লিয়ার? দ্রুত লেখো। দেখো বারান্দা শব্দটি কোন শব্দ? বারান্দা, চশমা, অর্ধতৎসম কোন? আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই যে দেশি শব্দ, আমরা একটা কুলা টিক দিয়েছিলাম তাই না? কুলা তো তদ্ভব শব্দ। দেখো কয়েকটা দেশি শব্দের নাম তোমরা লেখো। যেমন এই যে দেখো টোপর, টয়কা টোপরা, টোপর কিন্তু আমাদের দেশি শব্দ, এটা পরীক্ষা অনেকবার আসে। এবার দেখো ঝিনুক, ঝিনুক কিন্তু আমাদের দেশি শব্দ। তামাক, এটাও কিন্তু আমাদের দেশি শব্দ। তারপর দেখো এই যে জিনিসগুলো তামাক, ঝিনুক, টোপর, এগুলো খোপা, চুলে বাঁধে, খোপা কিন্তু অনেক চাকরি পরীক্ষা আসছে। খোপা কি শব্দ? খোপা কিন্তু আমাদের দেশি শব্দ। খুকি, খুকি কি শব্দ? খুকি কিন্তু আমাদের দেশি শব্দ। দ্রুত লেখো। তারপর দেখো গামছা, গামছা, গামছা কি শব্দ? গামছা কিন্তু আমাদের কি শব্দ? দেশি শব্দ। এবার দেখো ঝোল, ঝোল তরকারি, ঝোল, ঝোল কিন্তু আমাদের দেশি শব্দ। তা দ্রুত লেখো। ঝোল, গামছা, খুকি, টোপর, ঝিনুক, তামাক, খোপা। এই যে আমরা সেমাই খাই দিই, এই সেমাই কিন্তু আমাদের দেশি শব্দ। সেমাই কি শব্দ? দেশি শব্দ। দ্রুত লিখে রাখো। কুড়ি, কষকে কু ডয় বিন্দু রসে, কুড়ি, এটা কিন্তু আমাদের দেশি শব্দ, কুড়ি। এবার পয়কা পেট, 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 কুড়ি, এগুলো দেশি শব্দ, লিখে রাখো। টোপর, ঝিনুক, তামাক, খোপা, সেমাই, খুকি, গামছা, ঝোল, কুড়ি, পেট, এগুলো কি শব্দ? এগুলো কিন্তু আমাদের দেশি শব্দ। হ্যাঁ টোপর, টোপরও কিন্তু অনেকবার চাকরি পরীক্ষা আসে। টয়কা টোপরা, টোপর কি শব্দ? এগুলো দেশি শব্দ। দ্রুত লেখো, দেশি শব্দ করে লিখে রাখো। দ্রুত লেখো। এরপর হোগলা, চাটাই, হোগলা, চাটাই, এগুলো কিন্তু আমাদের দেশি শব্দ। ময়না, টিয়া, এগুলো কি শব্দ? আমাদের দেশি শব্দ। দ্রুত লেখো। লিখছো? ওকে। আচ্ছা একজন লিখছে স্যার কেরোসিন কি শব্দ? কেরোসিন, বলতো কেরোসিন। কেরোসিন হলো, কেরোসিন কিন্তু গ্রিক শব্দ। কেরোসিন কি শব্দ? কেরোসিন হলো গ্রিক শব্দ, গ্রিক, কেরোসিন হলো গ্রিক শব্দ। আচ্ছা এবার বলছে বারান্দা কি শব্দ? বারান্দা অবশ্যই আমাদের ফার্সি শব্দ, মানে ইরান। বারান্দা কি শব্দ? ফার্সি শব্দ। বারান্দা কি শব্দ? ফার্সি শব্দ। দেখো এখানে আসছে সিংহ পুরুষ কোন শব্দ? সিংহ পুরুষ। দেখো আমি সিংহ পুরুষ কোন শব্দ? সিংহ মানে কি? এটা নাউন। পুরুষ কি? এটাও নাউন। তা পুরোপদ নাউন, পরপদ যদি নাউন হয় তাহলে সেটা উপমিত কর্ম দ্বারায় সমাস হয়। আবার সিংহ পুরুষ এই কথাটা কিন্তু টোটাল মিথ্যা কথা। টোটালটা কি? মিথ্যা কথা। পুরুষই আমার চেহারার মতো কোন সিংহ দেখছো তুমি জি গ্রুপের চ্যানেলে বা চিড়িয়াখানা এসে দেখেছো? কখনোই তুমি দেখোনি। সুতরাং এই সিংহ পুরুষ কথাটা মিথ্যা। মিথ্যা হলে সেটা অবশ্যই উপমিত কর্ম দ্বারায় সমাস হবে। তাহলে এটা ব্যাস বাক্য কি হবে? ন্যায় শেষে বসাই দাও। ব্যাস বাক্য হবে পুরুষ সিংহের ন্যায়।
লিখছেন? যারা বেসিক জ্ঞান আছে তারা এগুলো কোনো ব্যাপারই না, এগুলো তো পানির মতো সহজ, তাই না? পানির মতো। যেহেতু সিংহ পুরুষ, এটা মিথ্যা কথা। আবার যদি আসে পুরুষ সিংহ, একই কথা। সিংহ পুরুষ, পুরুষ সিংহ দুটোটাই কি উপমিত কর্মধারায়। আমাদের 4টা এমসিকিউ আছে, 4টা 50টা এমসিকিউ শেষ করে দেব আজকে। আচ্ছা দেখো, তিলে তৈল আছে, এই জিনিসটা কি? আবার দেখো, আমি কিন্তু শিখেছিলাম অপাদান মানে কি? অপাদান মানে মাইনাস বুঝায়, আর অধিকরণ মানে কি? অধিকরণ মানে প্লাস বুঝায়। এটা কিন্তু আমি বলেছিলাম, অপাদান মানে মাইনাস, অপাদান মানে মাইনাস, আর অধিকরণ মানে প্লাস। এখানে বলছে তিলে তিলে তৈল আছে, এই একটা। 2 নম্বর লিখলাম তিলে তৈল হয়, তিলে তৈল হয়। তুমি দেখো, একটা তিল, এটা স্থান বোঝায়, এটা স্থান বোঝায়। এই তিলে তৈল আছে, এই তৈলটা কিন্তু তিলের ভিতর থেকে বের হয় না, ভিতরে লুকানো আছে। একটা জিনিস মনে রাখবা, অধিকরণ কারক আর অপাদান কারক বোঝার সহজ টেকনিক। তোমার বুকের মধ্যে মনে রাখবা, তোমার বুকের মধ্যে বউ যতক্ষণ থাকবে ততক্ষণ অধিকরণ কারক, তোমার বুকটা হবে অধিকরণ কারক, কারণ বুক একটা স্থান। যখনই তোমার বুক থেকে তোমার বউ দূরে চলে যাবে, তখনই তোমার বুকটা হয়ে যাবে অপাদান কারক। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সেম জিনিসটা মেয়েদের ক্ষেত্র, তোমার জামাই যতক্ষণ তোমার বুকের মধ্যে থাকবে, লাইগে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার বুকটা হবে কি? অধিকরণ কারক। যখনই তোমার বুক থেকে জামাইটা দূরে সরে যাবে, তখনই তোমার বুকটা হবে অপাদান কারক। ক্লিয়ার? তো এখানে বলা হচ্ছে তিলে তৈল হয়, এই তিলে তৈল হয়, এই তিল থেকে কিন্তু তৈলটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে। সুতরাং এই তিলটা হবে অপাদানের সপ্তমী, এটা হবে অধিকরণে সপ্তমী। তাহলে এখানে তিলে তৈল আছে যেহেতু বলছে, অধিকরণের সপ্তমী। অপাদান আর অধিকরণ কি বোঝা গেছে? বুঝছেন? বুঝছেন তো? ওকে। যেমন আমরা এরকম 8টা উদাহরণ যদি দিয়ে দিই, দেখো। আচ্ছা দেখো, সাদা মেঘে বৃষ্টি হয়, সাদা মেঘে বৃষ্টি হয়। আবার বলে সাদা মেঘে বৃষ্টি আছে। 1 2 3। আবার বলে সাদা মেঘে বৃষ্টি হয় না, সাদা মেঘে বৃষ্টি হয় না। বলো, 3টা উত্তর করো দ্রুত। হ্যাঁ, তৈল হলো ডাইরেক্ট তেল। দ্রুত বলো, এই 3টার উদাহরণ দেখি কি কি পারেন আজকে। এই 3টা উদাহরণ দ্রুত দ্রুত দাও, দ্রুত, তোমাদের আর জ্বালাবো না। কত? 47 নাম্বার তো হয়ে গেছে। আর 3টা প্রশ্ন আছে, আর 3টা প্রশ্ন আছে, দ্রুত বলো। আর 3টা প্রশ্ন আছে, 3টা, বেশি না, 3টা, দ্রুত বলো। ওরে বাবারে, যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যা, 11 লাখ দিয়েছে, ওরা চেয়েছিল 51 লাখ। ওরে বাবা, এত টাকা! দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। স্যার জামাই নাই স্যার, তার কি হবে? তুমি ফিল করবা, জাস্ট ফিলিংস। রাতে তোমরা ফিল করো না অনেক সময়, মানে স্বপ্নে দেখো না, মনের স্বপ্নে দেখবা তোমার বুকের মধ্যে তোমার জামাই আছে, না থাকলে কি জাস্ট ফিল করবা, হ্যাঁ, তাহলে তো হয়ে যাবে। মনে থাকবে? জামাই না থাকলে তো বললাম না, জাস্ট ফিল করবা, তাহলে তো হবে, তাহলে তো কারক করবা। তুমি তো বুঝতেই পারছো যে অধিকরণ কারক মানে বুকের মধ্যে থাকবে, আর ব্রেকআপ যদি হয়ে যায়, বুক থেকে যদি চলে যায়, তাহলে সেটা অপাদান কারক হয়ে যাবে। আচ্ছা দেখো, সাদা মেঘে বৃষ্টি হয়, এই হয় আছে, এখান থেকে কিন্তু মেঘের ভিতর থেকে বৃষ্টিটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার মানে ব্রেকআপ হচ্ছে, তার মানে এটা হবে অবশ্যই কি? অপাদানে সপ্তমী, অপাদানে সপ্তমী। এখন বলছে সাদা মেঘে বৃষ্টি আছে, তার মানে এখান থেকে ব্রেকআপ হয় নাই, তার মানে ভিতরে লুকানো আছে, তার মানে এটা হবে অধিকরণে সপ্তমী। এখানে বলছে সাদা মেঘে বৃষ্টি হয় না, মানে কারকের ক্ষেত্রে যখন না পাবা ওটা কেটে দিবা। কারকের ক্ষেত্রে যদি নেগেটিভ মানে নয়কা না থাকে, ও নাটা কেটে দাও, পজিটিভ করো, তাহলে এটা হলে সাদা মেঘে বৃষ্টি হয়, তার মানে এটা অপাদানে সপ্তমী। তা প্রথমটাও অপাদানে সপ্তমী, এই 3 নাম্বারটাও অপাদানে সপ্তমী, মাঝখানেটা শুধু অধিকরণে সপ্তমী। হয়ে গেল? স্যার জামাই নাই, তার নাসির স্যার আছে। ববি, কেন তুমি আমাকে ফিল করবা তাইলে?
ও বলছে যার জামাই নেই তার নাসির স্যার আছে। আমাকে তুমি ফিল করবা, আমি তোমার বুকের মধ্যে থাকবো। হ্যাঁ, নাসির স্যার যদি তোমার বুকের মধ্যে লাগিয়ে থাকে তাহলে কি হবে? তোমার বুকটা হবে অধিকরণ। আর নাসির স্যার যদি তোমার বুক থেকে সরে যায় তাহলে হবে অপাদান। বাহ, এটা জাস্ট ফিল ফিল করলেই তুমি কি পারবা? অপাদান আর অধিকরণ পেরে যাবা। আচ্ছা, ঝটপট 48 নাম্বার, ভাষার প্রধান উপাদান কি? যেটা ছাড়া তুমি কথাই বলতে পারবা না। ভাষার প্রধান উপাদান কি? দ্রুত বলো। ভাষার প্রধান উপাদানটা কি হবে? দ্রুত বলো। ভাষার প্রধান উপাদান কি? শিমু স্যার, আমার 3টাই হয়েছে। থ্যাংক ইউ রুমানা আক্তার, ইভা। দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। আজকে সর্বোচ্চ শেয়ারকারী কে হয়েছে? জোর ভাই, সর্বোচ্চ শেয়ারকারী কে? সর্বোচ্চ শেয়ারকারী কে? দ্রুত বলো, সর্বোচ্চ শেয়ারকারী কে? রাসেল, হাসতেছো কেন তুমি? শামীম রেজা, শামীম রেজা অনেক ভালো পড়াশোনা করো, প্রতিদিন উত্তর করে টাস টাস। আমি দেখেছি শামীম রেজাকে আমার প্রত্যেকটা ক্লাসে ওকে আমি পাই। তো দেখো, পড়াশোনা করলে এভাবে করতে হবে, তোমার একদম স্পষ্ট থাকতে হবে। তাহলে কি হবে? স্বপ্নের সন্ধি, সিসার, ধ্বনি, ধ্বনি ধ্বনি। থ্যাংক ইউ। তাহলে আমরা জানি, তাহলে ভাষা প্রধান উপাদান যেটা ছাড়া আর চলবেই না, ধ্বনি। ধ্বনি ছাড়া তো কথাই বলা যাবে না। সুতরাং শব্দ, ধাতু, বর্ণ তিনটে একটাও হবে না, উত্তরটা হবে ধ্বনি। পরের প্রশ্নটা দেখি আমাদের কি আসছে, যে কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? এটা মূলত সাধু ও চলিত ভাষার পার্থক্য। চলিত ভাষা বলছে, চলিত সাধু ভাষা কিন্তু বলে নাই। তা গাম্ভীর্য কোনটা? গাম্ভীর্য হলো সাধু ভাষা, গাম্ভীর্য হলো সাধু ভাষা। তা সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় কোনটায়? সাহিত্যের গাম্ভীর্য আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায়। তাহলে এটা তো হচ্ছে না। ব্যাকরণ নিয়ম মেনে চলে, ভাষা কোন রীতি? ব্যাকরণের নিয়ম মেনে চলে, অবশ্যই সাধু রীতি। এই সাধু রীতি ব্যাকরণ নিয়ম মেনে চলে, তার উত্তর এটাও হবে না। তৎসম শব্দের বহুল ব্যবহার, আমরা জানি সাধু ভাষায় সবচেয়ে বেশি তৎসম শব্দের ব্যবহার হয়, তার মানে এটাও হবে না। তাহলে এটা কি হবে? তাহলে চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটা? প্রমিত উচ্চারণ। আমরা যখন কথা বলি, যে আমি কথাগুলো বলতেছি সব কিন্তু চলিত ভাষায় কিন্তু বলতেছি, এবং শুদ্ধ চেষ্টা করতেছি শুদ্ধভাবে প্রমিত উচ্চারণের মাধ্যমে কথা বলা। তার মানে তুমি দেখো, আমরা যদি বলি খাইয়া, খাইয়া, এটা কিন্তু প্রমিত উচ্চারণ না, এটা হলো সাধু ভাষা। যদি বলি খেয়ে, এটা কিন্তু প্রমিত উচ্চারণ। তাহলে সাধু ভাষা, চলিত ভাষা কি? এর বৈশিষ্ট্য হলো প্রমিত উচ্চারণ। ক্লিয়ার? সাবিনা ইয়াসমিন, শাপলা রহমান, মোবারক হোসেন সরকার সবাই পারছেন, সুমন সবাই পারছেন, আহসানুল্লাহ সবাই পারছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরের প্রশ্নটা আমরা দেখি, একদম লাস্ট প্রশ্নটা। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? আমরা সবাই পারবো, ওটা দেখি উত্তরটা। লাস্ট প্রশ্নের উত্তরটা কে কে পারেন? লাস্ট প্রশ্নের উত্তরটা কে কে পারেন? একটু দ্রুত বলেন। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? দ্রুত বলো। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? দ্রুত বলো। কোনটা? তুহাজান স্যার, ঘ ঘ ঘ। দেখো, কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? চলিত রীতি না, এটা কিন্তু অত সুনির্দিষ্ট না। এটা না। কথ্য রীতি নো, এটা হবে না। লেখ্য রীতি না, অবশ্যই হবে সাধু রীতি। অবশ্যই কি হবে? সাধু রীতি, সাধু রীতি, সাধু রীতি। আমরা জানি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মনে চলে ভাষার কোন রীতি? সাধু রীতি। তারপর কি ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? সাধু রীতি। ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসে। আবার প্রমিত উচ্চারণ কোনটা? চলিত রীতি, কিন্তু চলিত রীতি। এখন কিন্তু আমাদের মমিনুল স্যার আসছেন আপনাদের সাথে। মমিনুল স্যার কিন্তু আপনাদের সাথে কিছু কথা বলবেন, গুরুত্বপূর্ণ কিন্তু একেবারে। একজনও নড়বে না, চলে যাওয়া যাবে না। একজনও আজকে আপনাদের জন্য এই সর্বোচ্চ শেয়ারকারীর নামটা আমি পরে ঘোষণা করতেছি। শেয়ারকারীর নাম আমার কাছে আছে, চমৎকার নাম, কিন্তু মিস করবেন না। তার আগে শোনেন, ঈদ অফার দিয়ে দিচ্ছি আজকে, জান। এটাই হচ্ছে সবচেয়ে সুখবর। আজকে থেকে আমাদের ঈদ অফার শুরু, অর্থাৎ নাসির স্যারের ক্লাস উপলক্ষে আজকে ঈদ অফার দিয়ে দিচ্ছি। এই ঈদ অফারে আজকে আপনাদের যদি কারো আর্থিক সমস্যা থাকে, ধরেন আপনার আর্থিক সমস্যা, কোনো সমস্যা নেই, এই ঈদের কয়েকদিন আর্থিক সমস্যার সর্বোচ্চ বিবেচনা করা হচ্ছে, অর্থাৎ 75% ছাড় পর্যন্ত আপনাদেরকে দেওয়া হচ্ছে। এছাড়াও কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে সেটাও করা হচ্ছে। আজকে যারা নতুন স্টুডেন্ট আছি, যদি আমরা কোনো পেইড ব্যাচে, অর্থাৎ নিবন্ধনের সাবজেক্টিভ কোর্স বা হচ্ছে নিবন্ধনের জেনারেল কোর্স বা হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের কোর্স বলি, বা হচ্ছে বিসিএস কোর্স, যে কোর্সে আপনি আসতে চান না কেন, আপনাকে আবারও বলতেছি, ঈদ অফারে ভর্তি নেওয়া হবে, এবং ঈদের আগে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার একটা সুযোগ পাচ্ছেন। সেই সুযোগটা যারা চাচ্ছেন তারা শুধুমাত্র এম কোড না, আজকে নাসির স্যারের ক্লাস যেহেতু হয়েছে, এন কোড ব্যবহার করে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবেন। আমি সময় দেব মাত্র 1 মিনিট। এই 1 মিনিট সময়ের মধ্যে আজকে টোটাল 10 জনকে সুযোগ দেব। এই 10 জনের মধ্যে যারা থাকতে চাচ্ছেন সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার জন্য,
শুধুমাত্র এম কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন। এম কোড নাম্বার, এম কোড নাম্বার, এম কোড নাম্বার, এম কোড নাম্বার। ওকে, খুব দ্রুত গতিতে আমরা জাস্ট এম কোড ব্যবহার করবো, নাম্বার শেয়ার করবো। আমি কিন্তু সময় দিচ্ছি মাত্র 1 মিনিট। এই 1 মিনিট সময়ের মধ্যে এম কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করব। যারা নাম্বার শেয়ার করতেছি না, নাম্বার শেয়ার করব রাত 11টার মধ্যে, তাদেরকে কিন্তু আমরা আজকে সর্বোচ্চ সারে বা সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার যে একটা সুযোগ, সেই সুযোগটা কিন্তু আমরা করে দিব। সো আমরা একটু ঝটপট নাম্বারগুলো একটু শেয়ার করে ফেলি। আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, যারা এখনো নাম্বার শেয়ার করে নেই, আমরা একটু নাম্বার শেয়ার করে ফেলবো। আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্টে আমি দেখতে পাচ্ছি অনেকেই নাম্বার শেয়ার করতেছেন। যারা নাম্বার শেয়ার করতেছেন, আমি দেখতে পাচ্ছি নাম্বার শেয়ার করেছেন রোদেলা, আমি দেখতে পাচ্ছি এমডি মনিরুল ইসলাম ভাই নাম্বার শেয়ার করেছেন এনকোড ব্যবহার করে। আমি দেখতে পাচ্ছি, একটু দ্রুত নাম্বার শেয়ার করতে হবে। যারা নাম্বার শেয়ার করবেন প্রত্যেকের কমেন্ট গুলো কিন্তু আমি পড়বো এখন। ওকে, আমি আবারও বলতেছি, যদি আপনার আর্থিক সমস্যা থাকে সেটাকে সর্বোচ্চ বিবেচনা করে আপনাকে কিন্তু ভর্তি নেওয়া হবে। কারণ আমরা ঈদের অফার যেহেতু শুরু করেছি, এই কয়েকদিন আমরা হচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ সারে ভর্তি হওয়ার একটা সুযোগ করে দিব। আমাদের সাবজেক্টিভের 35টা বই রেডি আছে, আপনি শুধু সাবজেক্টিভে ভর্তি হতে পারবেন, সাবজেক্টিভের বই সহ শুধু ভর্তি হতে পারবেন। আমি দেখতে পাচ্ছি লাকি আক্তার এনকোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেছেন। একটু দ্রুত, আমাদের কিন্তু 10 জন হয়ে গেলে আমরা কিন্তু স্টপ করে দিব। 10 জনের মধ্যে যারা থাকতে চাচ্ছেন তারা এনকোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন। এনকোড ব্যবহার করার দরকার নাই, শুধু নাম্বার শেয়ার করলেই হবে। কমেন্টে শুধু আপনার পার্সোনাল নাম্বারটা শেয়ার করবেন, আমাদের প্রতিনিধি টিমরাই আপনাকে কল করে সর্বোচ্চ সারে ভর্তি হওয়ার যে সুযোগ সেটা আপনাকে করে দিবে। জান, কোনো কোড ব্যবহার করার দরকার নেই, আপনি শুধু কমেন্টে নাম্বার শেয়ার করলেই হবে। ওকে, সাবজেক্টিভে অ্যাডমিট হতে চাই, হ্যাঁ আপনি সাবজেক্টিভে অ্যাডমিট হতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা দেখতে পাই না কেন? আপনারা দেখতে পারবেন না কেন? অবশ্যই দেখতে পারবেন, এই যে আমি আছি, আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে। সাবজেক্টিভের বই দেওয়া শুরু হয়েছে না? সাবজেক্টিভের বই আমি দেখতে পাচ্ছি গোলাম রাব্বানি এনকোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেছেন। একটু বিষয়ভিত্তিকে ভর্তি হতে চান, হ্যাঁ ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। আসমা আফরিন নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি। ওকে, যারা এখনো আমরা নাম্বার শেয়ার করে নাই, আমি আবারও বলতেছি 1 মিনিট সময়ের মধ্যে আপনারা একটু দ্রুত নাম্বারগুলো শেয়ার করে ফেলবেন, তাইলে আপনাদেরকে সর্বোচ্চ ছাড়ে যে ভর্তি হওয়ার সুযোগ সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি দেখতে পাচ্ছি নাদিরা সাবজেক্টিভের বই কি দেওয়া শুরু হয়েছে? দা সাবজেক্টিভের বইটা আমরা যখনই সিলেবাস দিয়ে দিবে এনটিআরসি কর্তৃপক্ষ, আমরা তখন দিয়ে দিব। এই যে সীমা আপু, আপনি এনকোড ব্যবহার করে আমি যতটুকু লিখছি ওটুকু লিখলে হবে না, আপনার পার্সোনাল নাম্বার শেয়ার করতে হবে। হাবিবুর রহমান আমি দেখতে পাচ্ছি নাম্বার শেয়ার করেছেন, মাশাআল্লাহ। যারা নাম্বার শেয়ার করতেছেন প্রত্যেককেই আমরা কিন্তু সর্বোচ্চ সারে যে ভর্তি হওয়ার সুযোগ, সামর্থ্য অনুযায়ী যে ভর্তি হওয়ার সুযোগ, 75% সারে যে ভর্তি হওয়ার সুযোগ সেটা কিন্তু আমরা আপনাদেরকে দিব। স্যার ভর্তি আছি, বই কবে পাবো? যদি আপনি জেনারেলে ভর্তি হয়ে থাকেন বই তো সাথে সাথে পেয়ে যাবেন, আর সাবজেক্টিভের বই সিলেবাস দেওয়ার আগে পাবেন না, সিলেবাস দিলে আমরা বই আপনাকে দিয়ে দিব। মুসলিম নাম্বার শেয়ার করেছেন, মুসলিম উদ্দিন আমি দেখতে পাচ্ছি। স্যার ভর্তি আছি, বই কবে পাবো? বই যদি ওই যে বললামই সাবজেক্টিভ এবং জেনারেলের উপর ডিপেন্ড। জেনারেলের বই তো আমাদের হচ্ছে এখনো প্রায় 1000 স্টকে রয়েছে, জেনারেলের বই নিয়ে কোনো সমস্যা নেই। সাবজেক্টিভের বই আমরা সব রেডি করে রেখেছি, সিলেবাস দেওয়া মাত্রই আমরা সিলেবাসের সাথে অ্যাডজাস্ট করে আপনাদেরকে বইগুলো পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। সো যাই হোক আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, এছাড়াও যারা চাচ্ছেন ঈদ অফারে ভর্তি হবেন সামর্থ্য অনুযায়ী, আপনারা চাইলে আজকে রাত 11টা পর্যন্ত অফারে ভর্তি হতে পারবেন। আপনারা 019015010203040506 এই নাম্বারগুলোতে সরাসরি কল করে ভর্তি কনফার্ম করতে পারবেন রাত 11টার মধ্যে। যারা চাচ্ছেন ঈদ অফারে ভর্তি হবেন রাত 11টার মধ্যে কল করবেন, রাত 11টার মধ্যে কল করে ভর্তি নিশ্চিত করবেন। ওকে, সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকে সেশনটা আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ও আমি তো শেয়ারকারীর কথা বলেই নেই, আমি তো ভুলেই গিয়েছি। সর্বোচ্চ শেয়ার করেছেন আউয়াল ইসলাম, আউয়াল ইসলাম সর্বোচ্চ শেয়ার করেছেন, আউয়াল ইসলাম। এই আউয়াল ইসলাম সর্বোচ্চ শেয়ার করেছেন। আপনি হচ্ছে নাসির স্যার যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী আপনি হচ্ছে আজকের পুরস্কার পেতে যাচ্ছেন। আউয়াল ইসলাম যদি থেকে থাকেন তাহলে আপনি আমাদের কমেন্টে নাম, নাম্বার, ঠিকানা দিয়ে দিবেন। ওকে, নাম, নাম্বার, ঠিকানা কমেন্টে দিয়ে দিবেন অথবা হচ্ছে মেসেজে দিয়ে দিবেন, তাইলেই হয়ে যাবে। ওকে, আউয়াল ইসলাম আজকের বিজয়ী হচ্ছে আমাদের আউয়াল ইসলাম, আউয়াল ইসলাম, আউয়াল ইসলাম, আউয়াল ইসলাম। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে আজকের সেশনটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।